হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন যে মানে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বইটার। আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা আশা করি রিলেট করতে পারবেন, আর যারা দেখেননি তারা আবার প্রথম পর্ব দেখবেন। জহির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। আর তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব এটা একটু দেখে নেই। আমাদের নেক্সট 5টা চ্যাপ্টার হচ্ছে প্র্যাকটিক্যাল টেকনিক্স ইন মেন্টাল হিলিংস, 6, আর 7 হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ সাবকনশিয়াস ইন লাইফ ইজ লাইফ ওয়ার্ক। নাম্বার 8, হাউ টু গেট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। 9 হচ্ছে হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস ফর ওয়েলথ। অ্যান্ড 10, ইউর রাইট টু বি রিচ। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 6 থেকে আলোচনা একটু করব। প্রেজেন্টেশনটা একটু নিচ্ছি। এটা তো আপনার এটা প্রেজেন্টেশন, এটা থেকে কি শুরু করবো নাকি? ওকে, আমি স্টার্ট করতে পারি। হ্যাঁ, করেন। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি মানে যেই পয়েন্টগুলো ইন্টারেস্টিং লাগছে, মানে চ্যাপ্টারে কিছু টেকনিক্স দেওয়া আছে যে মানুষ তার সাবকনশিয়াস মাইন্ডটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারে। আহ, হ্যাঁ, তো মানে শুরুতে কিছু মানে একটা থিওরির কথা বলছে। যেমন আমরা যদি দেখি, থিওরিটা এরকম যে রাইটারের অবজারভেশন বা এটা হয়তো ইউনিভার্সাল লই, যে আচ্ছা এই পৃথিবীতে মানে সব নাথিং হ্যাপেন্স বাই চান্স। কোনো কিছুই আচ্ছা, হঠাৎ করে হয়ে যায় না, সবকিছুরই একটা ল এবং অর্ডার মানে আছে। কারণ আছে। হুম, মানে আমরা যেটা করি তার কনসিকুয়েন্স ভোগ করি। সো এটা হচ্ছে একটা ল। আর দ্বিতীয় একটা ল, আমাকে একটু স্লাইডটা দাও আচ্ছা কাইন্ডলি। আর আচ্ছা, আর এই আমি এখন একটা আছে ডিজায়ারের ব্যাপারে কথা বলছে, যে আমরা তো অনেক কিছু চাই জীবনে। হ্যাঁ, আর ওই হ্যাঁ, ডিজায়ার গুলা হইতেছে প্রেয়ারের সাথে কম্বিনেশন। ওকে, তো এখন হুম, আমি যেটা চাই সেটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে ওই ল এবং অর্ডারের যেই ইয়া মানে প্রিন্সিপাল, সেটার সাথে সিনক্রোনাইজড হতে হবে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, যে হ্যাঁ, আমি যেটা চাচ্ছি সেটাকে যদি আমি পেতে চাই, তাহলে হচ্ছে ওই মানে আমার চাওয়াটাকেই ওরা বলতেছে যে আমার ডিজায়ার। এবং এই ডিজায়ারটাকে যদি আমি ফুলফিল করতে চাই, তাহলে কিছু মানে ল এবং অর্ডার যেই মানে কি ফলো বলে করতে হবে। ফলোটা, যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা ফলো করতে হবে। তো এখন সাপোজ হ্যাঁ, কেউ যদি সাবকনশিয়াস মানে মানে কোনো একটা জিনিস চায়, সাপোজ আমি হুম, একজন সফল ব্যবসায়ী হতে চাই। হুম, তাহলে সেটাকে আমি মেন্টাল, আমার সাবকনশিয়াস মাইন্ডকে ইউজ করে কিভাবে সেটাকে বাস্তবায়ন করতে পারি, তার কিছু টেকনিকের কথা বলা আছে আর কি এখানে। হ্যাঁ, বা আচ্ছা মেন্টাল হিলিংস এর কথা যদি আমরা ওইদিকে দেই, যে সাপোজ কেউ একজন অসুস্থ মানুষ আচ্ছা, হইলো, হ্যাঁ, কারো কোনো প্রবলেম হইতেছে, মানে শারীরিক প্রবলেম বা হচ্ছে মানসিক প্রবলেম, সেটাকেও যদি আমরা রিকভার করতে চাই, তাহলে ওই জায়গাটাতে সাবকনশিয়াস মাইন্ডের কি ভূমিকা আছে, সাবকনশিয়াস মাইন্ডকে আচ্ছা, এই আমরা চ্যাপ্টারে মানে ওটা নিয়ে আলোচনা হবে আর কি আমাদের। হ্যাঁ, ওই টেকনিক গুলা নিয়ে আলোচনা হবে। যে মানে আচ্ছা, কিছু কিছু টেকনিক, প্রায় অনেকগুলা টেকনিকের কথা বলছে। আমার কাছে যেই দুইটা টেকনিক ভালো লাগছে, যে দুইটা তিনটা টেকনিক, সেগুলো আমি একটু মেনশন করে রাখছি। এরকম একটা আছে পাসিং ওভার টেকনিক বলছে। হ্যাঁ, পাসিং ওভার টেকনিক ফর ইমপ্রেগনেটিং দ্য সাবকনশিয়াস। এটা হচ্ছে কিভাবে, এটা কিরকম? সাপোজ কোন একটা ডিফিকাল্ট সিচুয়েশন আসলো মানুষের, আমরা ছোটবেলায় হয়তোবা খেয়াল করছি, আমার বাচ্চা হোক বা কারো বাচ্চা হোক ব্যথা পাইলো বা জ্বর আসছে, তখন কিন্তু আমরা প্রায় বলি তুমি চিন্তা করো না, এটা চলে যাবে, এটা ঠিক হয়ে যাবে। মানে আমার একটা বিপদ আসছে, আমি বিপদটাকে এই কথা বলার দ্বারা আমি সেটাকে পাশ কাটিয়ে দিলাম। প্রাইম করতেছি, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আর ফোকাসে রাখলাম না, যে এটা হ্যাঁ, মানে ডিফিকাল্ট সিচুয়েশনটাকে আমরা পাসিং ওভার টেকনিকের মাধ্যমে সেটাকে আমরা দূর করে দিতে পারি। যে আমি যদি বারবার রিমাইন্ড করতে থাকি, সাপোজ আমি একটা কঠিন সমস্যার মধ্যে পড়ছি, আর্থিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, শারীরিক সমস্যা হোক, আমি যদি আমাকে বারবার বলতে থাকি যে এটা চলে যাবে, এই প্রবলেমটা দূর হয়ে যাবে, এই প্রবলেমটা দূর হয়ে যাবে, এটা আলটিমেটলি মানে এই দূর হয়ে দূর যায় হওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি। ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন দ্যাট।
এবং মেন্টাল হিলিং এর সাথে এটা আরো বেশি কানেক্টেড। মানে শারীরিক অসুস্থতার কথা, সাপোজ আমার শরীরে একটা ব্যথা হয়েছে, ওন্ড হয়েছে, হ্যাঁ, তো আমি যখন এটাকে ফার্মলি বিলিভ করি, এবং বিলিভ করার প্রসেসে বলতেছে, বিলিভ তো আসলে ওই মানে এই যে বলা বারবার যে না এটা ওই ব্যথাটা ঠিক হয়ে যায়। তুমি কিন্তু গত সপ্তাহে বলছিলাও, হ্যাঁ, তোমার এক স্টুডেন্টের কথা, যার হয়েছে গালে স্কার পড়ছিল একটা, সে হ্যাঁ, সে এটাকে বলছে যে চলে যাবে। তো এই যে চলে মেসেজটা যাবে। দেওয়া, হ্যাঁ, সেটা কিন্তু ওইভাবে চলেও গেছে। আর যদি মেসেজটা হ্যাঁ, উল্টা হতো যে হয়তোবা যাবে না, হুম, হ্যাঁ, তাহলে সেটা হিল হওয়াটা টাফ হয়ে প্রভাবটা যেত। উল্টাও পড়তে পারতো, হ্যাঁ, উল্টো মানে ওটা পড়তে নাও পারে। যেতে পারতো বা দেরি হতে পারতো, এরকম কিছু। সো এই কনভিকশনের মানে এই যে এটাকে বলে পাসিং ওভার টেকনিক। যাই হোক, ওই পাসিং ওভার টেকনিকটা আমরা মানে পাসিং ওভার টেকনিকটা ফলো করে বলে বলে আমরা সাবকনসিয়াস মাইন্ডকে এভাবে রিচ করতে পারি, ট্রেন করবো। ট্রেন হ্যাঁ, করতে রিচ পারি। করতে হবে। হুম। তাহলে আর কোনো টেকনিক বলবেন নাকি আমি একটু দেখাবো? তুমি একটু শুরু করো, আমি পরবর্তীতে আরো দুইটা টেকনিকের কথা একটু বলবো। আচ্ছা, তাহলে দেখি আমাদের স্লাইডটা। হ্যাঁ, তো এখানে যেটা দেখতেছি আমরা যে, একটু আমি একটা স্ক্রিন, হ্যাঁ, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের মানে ভিজুয়ালাইজেশনের যে বিষয়টা, যে দ্য বিল্ডার ভিজুয়ালাইজেস দ্য টাইপ অফ বিল্ডিং হি ওয়ান্টস, মানে একজন বিল্ডার যে আর্কিটেক্ট থাকে একটা বিল্ডিং এর, সে কিন্তু প্রথমে ভিজুয়ালাইজ করে যে কি তৈরি করবে সে। হ্যাঁ, হুম। এরপরে সে যেটা মানে ওই ডিজাইনটাকে কমপ্লিট করতে মানে করে, তার ইমেজারি যেটা থাকে, তার চিন্তা, মানে সেটা প্রথমে ওটা আগে চিন্তা করে নেয়, নাহলে কিন্তু বিল্ডিংটা আমরা মানে সুন্দর পাবো না। যদি মনের ইচ্ছা মতো আমরা করতে থাকি, মানে কোনো নকশা না করে আমরা যদি করতে থাকি, তাহলে সুন্দর হবে না। অনেক জায়গায় আমাদের এমন আছে যে মাপে ভুল হইতে পারে। এটাই হুম। বলছে যে আমরা যদি ওইরকম একজন বিল্ডারের মতো ভিজুয়ালাইজ করি, তাহলে আমাদের জীবনটাও একটা সুন্দর বিল্ডিং এর মতো পরিণত হতে পারে। মানে এটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশন টেকনিক, এই টেকনিকটা আমার ভালো হ্যাঁ, লাগছে। ভিজুয়ালাইজেশন। এই হ্যাঁ, টেকনিকের থ্রুতে মানে ওই তুমি যেটা বললা যে একজন ডিজাইনারের সাথে আমরা ভিজুয়ালাইজেশন টা মিল করাতে পারি, যে একজন ডিজাইন আর্কিটেকচার সে হ্যাঁ, যদি একটা বিল্ডিং বানায়, হ্যাঁ, হুম, ডেফিনেটলি সে সেটাকে আগে কিন্তু গ্রাফে, পেপারে, বা এখন তো নতুন সফটওয়্যার হয়েছে অটোক্যাড সফটওয়্যার। সফটওয়্যার এর মাধ্যমে 3D একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে যে এটা কিরকম হবে, হ্যাঁ, একটা মেন্টাল পিকচার ক্রিয়েট করে। হ্যাঁ, তো মেন্টাল পিকচারটা ক্রিয়েট করার পরে সে তারপরে ওইটা এবং ভিজুয়ালাইজেশন করার সময় তো এরকম না, সেটার প্রত্যেকটা মেজারমেন্টও দিতে হয় কিন্তু, জানালাটা হ্যাঁ, কিরকম হবে, কোনটা কয় ইঞ্চি হবে, কোন জায়গায় ফ্ল হয়, সেই ফ্ল গুলো কিন্তু সে ভিজুয়ালি ঠিক করে। হ্যাঁ, অন হ্যাঁ, পেপারে সেটা ঠিক করে তারপরে ওইটাকে একটা শেপে নিয়ে আসে। যখন এটা সে করতে পারে তখন বাকিটা সে বাস্তবায়ন করে আর কি, একটা একটা করে। সেম প্রসেসে আমরা যদি লাইফে কোনো একটা জিনিস চাই, অ্যাম্বিশন, যে আমি নিজেকে একটা হয়তো বা একজন প্রফেসর হিসেবে দেখতে চাই ফর ইনস্ট্যান্স কোন একটা ইউনিভার্সিটিতে, তাহলে ওইটার ভিজুয়ালাইজেশনটা যদি আমি ওইভাবে করতে পারি, হ্যাঁ, এবং ওইটা প্রিপেয়ার করার জন্য আমাদের যেই ম্যাটেরিয়ালস দরকার, পরবর্তীতে আগে তো ভিজুয়ালাইজেশনটা করার ব্যাপার, পরে সেই ম্যাটেরিয়ালস গুলা ম্যাটেরিয়াল গুলি কেনা, জোগাড় করতে হবে। হ্যাঁ, জোগাড় করে সেটাকে ঠিকঠাক জায়গার মতো বসানো, এভাবে করলে তো বিল্ডিংটা হবে। সেম ওয়েতে বিল্ডিং আমরা প্রত্যেকটা কাজেই যখন আমরা ভিজুয়ালাইজেশনটাকে দাঁড় করাইতে পারবো, দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই শুড ডু, এন্ড দেন উই শুড ফলো দ্য প্রসিডিওর টু মেক ইট হ্যাপেন এট দ্য এন্ড। এইটা ওই ভিজুয়ালাইজেশন টেকনিক, এটা হচ্ছে আরেকটা টেকনিক অফ মেন্টাল হিলিংস, অথবা একটা টেকনিক অফ সাকসেস, অথবা টেকনিক অফ অ্যাচিভিং সামথিং। আচ্ছা, তাহলে আমরা পরের এটাই দেখি, পরের স্লাইড। আচ্ছা, পরের স্লাইডে আমরা দেখতে পারতেছি যে মানে থ্যাঙ্কফুল হার্ট যেটা সব সময় ক্রিয়েটিভ ফোর্সের মানে সাথে থাকে, অর্থাৎ যে থ্যাঙ্কফুল থাকে যে মানুষটা, মানে কেউ কারো আহ, কেউ যদি ওই মানুষটাকে হেল্প করে, তাহলে সে থ্যাংক ইউ দেয় বা ধন্যবাদ জানায়। ওইরকম মানুষরা সবসময় ক্রিয়েটিভ থাকে, মানে ক্রিয়েটিভ ফোর্স তাদের ভিতরে থাকে, হয়তো ক্রিয়েটিভ নাও হতে পারে, তবে ফোর্সটা তাদের ভিতরে মানে কি বলে ইনগ্রেইন্ড থাকে। আর যারা করে না তাদের ভিতরে এটা অনেক সময় থাকে না, এটাই লেখক বলতে চাইতেছে হয়তো, যে কজিং কাউন্টলেস ব্লেসিংস টু ফ্লো ফরওয়ার্ড, ফ্লো ফ্লো টুয়ার্ড ইট বাই দ্য ল অফ রেসিপ্রোকাল রিলেশনশিপ। অর্থাৎ আমরা যদি থ্যাঙ্কফুল থাকি, তাহলে আমাদের যে ওই ফ্লোটা ভিতরে আসবে, ওটা বলতেছে যে একটা জিনিস করলে ওইটা আসবে, হুম। ওই ফ্লোটা আমাদের ভিতরে আসবে। এটার সাথে একটা এটা কি আমি বলছে? আমি
লাইনটা পড়ে হ্যাঁ, মানে একটা রিলিজিয়াস একটা ভার্সের ভাইব কথা মনে পাইতেছি। পড়লো, একটা ভাইব আচ্ছা, পাইতেছি। ভার্স কেন? বলেন। ওই একটা মানে আমাদের ইসলাম ধর্মের মানে কোরআনে একটা আয়াত আছে মনে হয়, বা আমি জানি না, বা হাদিস থাকতে পারে, যে আল্লাহর নিয়ামত শুকরিয়া করে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। আচ্ছা, মানে তুমি যদি এটা হয়তো থ্যাঙ্কফুল থাকো। হাদিসে থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি শিওর না যে হাদিসে আছে মনে হয়, মোস্ট প্রবাবলি। মোটামুটি এখন আসতেছে, হাদিসেই আছে, মনে হয় না কোরআনের আয়াত, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেয়। মানে when you are thankful, হ্যাঁ, হ্যাঁ, তো আল্লাহ তোমাকে আরে দিচ্ছে ইউনিভার্সের। এই কথাটাই কিন্তু এখানে বলা হইতেছে। তুমি ওইটাই তো লাইনটা না, যে ইউনিভার্সের হ্যাঁ, প্রতি তুমি যদি থ্যাঙ্কফুল থাকো, সেই তাহলে এই কি ইউনিভার্স বলে আমাকে দিবে। কাউন্টলেস ব্লেজিংস সে নিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, causing countless blessings to flow toward it. So আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, মানে কি বলতে চাইছিলেন বলেন তাহলে? না, ওইটাই বলতে নাকি চাইছিলাম, এতটুকু? যে ইন্টারেস্টিং হ্যাঁ, এটা লাগলো। আমাদের মানে ধর্মেরও শিক্ষা, এটাই বলতে চাইছিলাম। ধর্মেরও শিক্ষা, হ্যাঁ, রাইট। হ্যাঁ, তারপরে আমরা যদি দেখি, আহ, বলছে to the degree that we rise in consciousness by contemplating qualities and attributes of God, do we generate spiritual electronic waves of harmony, health and peace. মানে আমরা যতটুকু আল্লাহর প্রতি কনসাসনেস দেখাতে পারবো, অর্থাৎ কনসাস থাকতে পারবো আল্লাহর প্রতি, অর্থাৎ আহ, মানে সৃষ্টিকর্তার ভালো প্রতি, জিনিসের প্রতি, হ্যাঁ। প্রসিজার, হ্যাঁ, এটার প্রতি, তত আমাদের ভিতরে একটা ইলেকট্রনিক ওয়েভ তৈরি হবে। এটাকে বলছে স্পিরিচুয়াল ইলেকট্রনিক ওয়েভ, হুম। যেটা হারমোনি আমাদের ভিতরে আনবে, হেলথ আনবে এবং পিস আনবে। আমরা তো চাই এগুলি, মানে মানুষের আমরা তো মূল। কনসাস লেভেলে যতটুকু রাইজ করতে পারবো, টু দ্য ডিগ্রি হ্যাঁ, দ্যাট উই কনসাস রাইজ ইন যত, কনসাস, এবং ততটাই আমরা এই স্পিরিচুয়ালি আমাদের মানে ইমপ্রুভমেন্ট হবে, ডেভেলপ স্পিরিচুয়ালি হবে। হারমোনির দিকে আমরা চলে যাব, স্পিরিচুয়ালি আমরা শান্তির দিকে চলে যাব, স্পিরিচুয়ালি আমরা একটা হেলদি লাইফের দিকে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, মানে চ্যাপ্টার 7 এইভাবে আচ্ছা, শুরু হয়েছে যে, ওকে, আমি চ্যাপ্টার ওই যে 6 এ তাহলে আরেকটু আচ্ছা আমি 7, একটু ইয়া বলি। 6, 6 এ আচ্ছা আমার 6 স্লাইডটাতে বললেন। একটু যাও, আমার স্লাইডটাতে। আচ্ছা, সো যেহেতু মানে অনেকগুলো টেকনিক্স এর কথা, যে হেডিংটাই দেওয়া আছে চ্যাপ্টারে, যে অনেকগুলো টেকনিক্স এর কথা বলা আছে। সো অলরেডি আমরা পাসিং ওভার টেকনিকের ব্যাপারে কথা বললাম, আরেকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক। ওকে, হ্যাঁ, তো আম, আরেকটা এই আচ্ছা, ভিজুয়ালাইজেশন টেকনিকের সাথে রাইটার আরেকটা টেকনিকের কথা বলছে, যেটা আরেকটু অ্যাডভান্স, সেটা হচ্ছে মেন্টাল মুভি টেকনিক। হ্যাঁ, হ্যাঁ, এটা কি? ভিজুয়ালাইজেশন টেকনিক হচ্ছে স্টিল পিকচারটাকে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ, আর মেন্টাল মুভি টেকনিকে যেটা হয়, এটা হয়তো আমরা লাস্ট ক্লাসে, মানে সরি ক্লাস তো না, লাস্ট সমস্যা আলোচনায়, নেই। লাস্ট পডকাস্টে আমরা আলোচনা করছিলাম যে মেন্টাল মুভি টেকনিক হচ্ছে যে ওই থ্রিলটা নেওয়া। সাপোজ ওই যে বাড়িটা বানাইলেন, ওই বাড়িটা একটা তো হচ্ছে 3D তে ডিজাইন করা, আর আরেকটা হুম, সেকেন্ড স্টেপ হচ্ছে বাড়িটা বানায়া ওই বাড়িতে বারান্দায় বইসা হয়তো বা আমি চিন্তা করতেছি আমি চা খাচ্ছি, হাউ ডাজ ইট ফিল। হ্যাঁ, আমি একজন প্রফেসর হওয়ার চিন্তা করলাম, এটা মেন্টালি আমি পিকচার করলাম যে আমি এটা কোনো ইউনিভার্সিটিতে ক্লাস করাচ্ছি, করতেছি। আর এটা হইতেছে যে না, আমি ওইখানে ওই ক্লাসে গিয়ে ক্লাসের কন্টেন্ট প্রেজেন্ট করতেছি, এই অবস্থায় নিয়ে যাওয়া। সো এটা হুম, হচ্ছে আরেকটু আমার কাছে মনে হয়েছে যে অ্যাডভান্স লেভেল অফ থিঙ্কিং। আর তুমি তো মাশাল্লাহ ওই ওই সময় আরেকটা ইয়া বলছিলা না, যদিও এটা না, এটা মেন্টাল কোনটা? মুভির মেন্টাল মুভির সাথে কানেক্ট না, সরি, তুমি পাস্ট টেন্সে চিন্তা করতে বলছিলা। ও এটা হ্যাঁ, এটা একটু অন্য কনটেক্সটে। এনিওয়েজ, তো ভিজুয়ালাইজেশন এবং মেন্টাল মুভি টেকনিকের ভিতরে দুইটা, মেন্টাল মুভি টেকনিকটা আরো বেশি আমার কাছে মনে হয়েছে ফোর্সফুল। হ্যাঁ, এটা যারা করতে পারে তাদের জন্য ওই জিনিসটা ঘটা আরো সহজ হয়ে যায়। ওকে। আচ্ছা, মেন্টাল মুভি বলতে আপনি কি মানে এটা বোঝাতে চাইতেছেন যে মুভিতে যেমন আমরা এ টু জেড একটা কাহিনীর মতো বা একটা ঘটনা থাকে এটা দেখি, তাহলে আমাদের মানে ভিজুয়ালাইজ যদি যখন আমরা করি তখন আমরা মূলত একটা এন্ড গেম বা এন্ড গোল হুম। ওইটার দিকে তাকাই। আর মেন্টাল মুভিটা হলো মানে ফার্স্ট টু লাস্ট এই হ্যাঁ, প্রসেসটা, ওটার এবং কথা ওই বলতে চাচ্ছেন। প্রসেসটাতে হ্যাঁ কি কি অ্যাক্টিভিটিস হইতেছে, ইউ আর প্রবাবলি মেন্টালি ডুইং ইট। আচ্ছা, হ্যাঁ, ঠিক সেটাই। আছে, মানে একটা লেভেল অফ এঙ্গেজমেন্ট বেশি থাকে। হ্যাঁ, অথবা মেন্টাল লেভেলে ওই যে হয়তো আমি বললাম একজন প্রফেসর সে লেকচার দিচ্ছে অন এ পার্টিকুলার পার্টিকুলার টপিক, সে ভিজুয়াল করতেছে সেটা হয়তো বা 2 মিনিট 4 মিনিটের জন্য। সো ওইটা একটা লেভেল অফ অ্যাডভান্স লেভেল আর কি।
আর তারপরে আরেকটা টেকনিকের কথা বলতে হচ্ছে যে ওই বৌডিয়ান টেকনিক, উনি একজন আপনারটা প্রফেসর। দিব নাকি স্লাইডটা? হ্যাঁ, স্লাইডটা একটু দেখাতে পারো, আমি জাস্ট নামটা একটু কনফার্ম করে নিই, টেকনিকটা আমার মনে আছে। হ্যাঁ, এই যে বাউডোইন টেকনিক, আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা হয়তো বা ঠিক না হতে পারে। এটা আর স্লিপিং টেকনিক, দুইটা প্রায় সেমই। আমি মানে মেজর কোনো ডিফারেন্স আমি আজ করতে পারি নাই। বাট ওই আচ্ছা, প্রফেসর সাহেব উনি যেটা আবিষ্কার করছেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা স্লিপি ড্রাউজি স্টেটে, হ্যাঁ, খুব কমান্ড নিতে পারে। মানে ওকে যেভাবে বলা হয় কনসিয়াসলি সে ওইটাকে ইন্টিগ্রেট করে নেয় বা ইমপ্রেগনেন্ট করা যায় সাবকনসিয়াস মাইন্ডকে। কারণ আমাদের মূল সব টার্গেট, ওই সময় বেশি অ্যাক্টিভ থাকে আর কি। মূল টার্গেটটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে কোনো একটা প্রোগ্রামিং করে দেওয়া। তো ওইটাকে করার জন্য তো এই টেকনিক গুলা, এটা যে পাস ওভার টেকনিক বলা, ভিজুয়ালাইজেশন টেকনিক বলা, মেন্টাল ববি টেকনিক বলা। আরেকটা টেকনিক হইতেছে ওই বোডিয়ান টেকনিক অথবা স্লিপিং টেকনিক যেটাকে বলে, যে আমরা যদি ঘুমানোর আগে, এটা ঘুমানোর আগে যে হইতে হবে তা না, বা স্বাভাবিক অবস্থা হইতে পারে যখন উই আর ফ্রি ফ্রম অল সর্ট অফ কেওয়াস। ঘুমানোর আগে যে অবস্থাটা হয়, মানুষ ঘুমায় যায় তখনই যখন সে তার অন্য কোনো টেনশন, অন্য কোনো চিন্তা আর ব্রেইনে অ্যাক্টিভ থাকে না। ওই স্টেটটা যদি আমি ক্রিয়েট করি, ওই স্টেটটা ক্রিয়েট করার সময় ঘুমানোর আগ মুহূর্তে অথবা যদি আমি নাও ঘুমাই, মেডিটেশনের থ্রুতে ওই স্টেটটাতে নিয়ে যাই এবং ওই সময় গিয়ে আমি বলি যে আই ওয়ান্ট দিস টু হ্যাপেন ইন মাই লাইফ, ইট হ্যাপেন্স। মানে এটা খুবই ইফেক্টিভ একটা টেকনিক আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে এটা ভালো লাগছে, কিছুটা রিলেট করতে পারছি হয়তো বা। এবং সাপোজ আমি যদি চিন্তা করি যে আমার কালকের দিনের ডিজাইনটা এরকম হবে, এবং আমি এটা প্র্যাকটিক্যালি কিছুটা মানে ট্রাই করছি এবং এটা হইছে। আমি ইভেন লাস্ট ডে কথা যদি বলি, আই ওয়াজ প্রিটি হ্যাপি অ্যাবাউট হাউ আই স্পেন্ট দ্য লাস্ট ডে। সো এটা যখন আমি ভিজুয়ালাইজ করতে পারছি, এবং সব আসপেক্টে, লাইক ইটস নট জাস্ট ওয়ান সিঙ্গেল আসপেক্ট। সো আমার লাস্ট দিন অনেক 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 কাজ করতে হয়েছে, বাজার করা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, পড়া, নিজের স্টাডির পড়া, তারপরে হয়েছে সেলফ ডেভেলপমেন্টের পড়া। সো এভরিথিং ডিড হ্যাপেন দ্য ওয়ে আই এক্সপেক্টেড। হ্যাঁ, কিছু তো 19-20 হয়, বাট ওভারঅল আই ওয়াজ প্রিটি হ্যাপি। সো মানে এই জিনিসটা হয়েছে যখন আমি আমাকে কমান্ড দিছি, আমি ডিজাইন করছি আমার ডেটাকে, সো ওইটা করা সম্ভব হয়েছে। সেম ওয়েতে সাপোজ যদি আমি আজকের কথা বলি, মানে এটা তো সিঙ্গেল ডে এর কথা, আমরা বড় বড় জিনিসের অ্যাম্বিশনটাকেও ওই কি বলে ছোট ছোট করে লিখে নিতে পারি বা ডিজাইন করে নিতে পারি, এবং স্লিপিং স্টেটে গিয়ে ওই রেগুলার মেডিটেশনের থ্রুতে ওই মেসেজ গুলা দিতে পারি। তাহলে আমার ব্রেনটা কি হবে বা আমি কি হব, আমার হ্যাবিট গুলা ওইভাবে সিনক্রোনাইজ হয়ে যাবে ওইটাকে অ্যাচিভ করার জন্য। এটাই আর কি বলতে চাচ্ছিলাম। এই টেকনিকটা আমার ভালো লাগছে। এখানে হ্যাঁ, এটা তো প্র্যাকটিক্যালি আপনি বললেন যে এটা প্র্যাকটিস করছেন এবং এটা কাজে দিছে আর কি আপনার জন্য। তাহলে আমরা যারা আপনারা সিঙ্গেল ডে এর দেখতেছি, জন্য। হ্যাঁ অ্যাটলিস্ট মানে সিঙ্গেল ডে এর জন্য এটা হবে আশা করা যায়, কারণ এটা পরীক্ষিত আর কি। মানে কতগুলি তো আমরা এভিডেন্স দেখছি যে হয়। এখন আপনার একদিনের জন্য হয়েছে, আরো হবে। এখন আমি এটাই বলতে চাইতেছি, যারা এ পর্যন্ত দেখতেছেন আপনারাও যদি চেষ্টা করেন টেকনিক গুলি কাজে লাগাতে, হয়তো আপনাদেরও এটা হবে, আপনারাও কাজগুলি ঠিকভাবে করতে পারবেন। এবং আরো আরো 4-5টা টেকনিক আছে। এখন আমি আপনারা যারা বই পড়বেন, হ্যাঁ, তাদের মধ্যে তাদের কাছে অন্য একটা টেকনিকও ভালো লাগতে পারে। সো অনেকগুলা টেকনিক, যে টেকনিকটাকে মনে হয় যে তার জন্য সুটেবল, সে ওই টেকনিকটা ফলো করে এই প্রসেসটাকে, মানে এই সাবকনশিয়াস মাইন্ডে কমান্ড দেওয়ার যেই ওয়েটা, সেটা ফলো করতে পারেন। আচ্ছা, তাহলে স্লাইডটা আমারটা দিব নাকি আপনারটাই? আমার 6 নাম্বার স্লাইডে 6 নাম্বার চ্যাপ্টার থেকে মোটামুটি বলা শেষ। আমরা তো 7 নাম্বারে গেছিলাম। তুমি 7 নাম্বারে শুরু করো, আমি পরে 7 নাম্বারে আবার ব্যাক করছি। 7 নাম্বারটা আমি একটু করি, যেটা এখানে দেখতে পারতেছি আমরা যে 90%-এর বেশি ব্রেনটা আমাদের মেন্টাল, মানে মানে ব্রেনটা ওটার সাবকনশিয়াস মাইন্ড কাজ করে আর কি। ব্রেনের 95%, সরি 90 না, মানে 95 না, 90%-এর উপরে, এটাই আর কি। আর এটা আমি যে প্রথমে একটা ছবি আনছিলাম, যখন এখানে দেওয়া ছিল কনশিয়াস মাইন্ড আমাদের 10% কাজ করে আর সাবকনশিয়াস মাইন্ড 90%। এটা মোটামুটি মানে কাছাকাছি আছে। আর এখানে যে একটা মানে আমি নোট করে রাখছি যে স্টোরি অফ রবার্ট লুই স্টিভেনসন আর মার্ক টোয়েন,
এই দুইজনের স্টোরিটা আমাদের বইতে ছিল। মানে রবার্ট লুই স্টিভেনসন যখন মানে মানে একটা এরকম ঘটনা বলছিল, আমি একটু দেখি আপনার ভাই একটা মনে আছে আমার কাহিনীটা একটু মনে না, পড়তেছে আমার না। স্টোরিটা মনে নাই, বাট তুমি হ্যাঁ বইয়ের আচ্ছা, ওটা দেখে নিতে পারো। সে লেখার সময় মানে এরকম ছিল হয়তো যে সে বলছে যে আমি আমার কাজগুলি মানে কখনো আমি নিজে করি নাই। না, এটা মনে হয় হুম, মার্ক টোয়েন বলছিল, আমি আমার কাজগুলি নিজে আহ, মানে কাজ করতে হয় নাই, সব আমার দ্বারা করায় নেওয়া হয়েছে, মানে ক্রিয়েটিভ okay, ফোর্স আমার ভিতরে আসছে। আচ্ছা, এটা মনে ইন্টারেস্টিং। হয় মার্ক টোয়েনের কথা ছিল। আর স্টিভেন লুই মানে রবার্ট লুই স্টিভেনসন যেটা ডক্টর জেকিল ও মিস্টার অ্যান্ড মিস্টার হাইড এই বইটার লেখক, সে বলছিল যে উম, আমি এইটা আর কি কি জানি মানে মেন্টাল যেই সাবকনশিয়াস মাইন্ডের যে ব্যবহারটা, এটা আমি আর কি প্র্যাকটিস করি এবং এটা চেয়ে নেই, মানে আমার যত লেখা হয়েছে এগুলি মূলত এটার দ্বারা হয়েছে। মানে দুইজনই এটাকে অ্যাট্রিবিউট করছে। মানে আমি ওকে, পুরোপুরি হুবহু যদি কাহিনীটা না মনে থাকে, মানে পুরো মনে নেই, কিন্তু এরকমই ছিল, সাবকনশিয়াস মাইন্ড দ্বারা তারা মানে মূলত লিখতে পারছে। ওকে, লেখক দুইজনই লেখক আচ্ছা, মানে বলছে ওনারা যে ক্রিয়েটিভ। হুম, হ্যাঁ, মূল ইয়াটা ছিল মানে যে তাদের ওনারা ক্রিয়েটিভিটিটা। সাবকনশিয়াস, ওনাদের ক্রিয়েটিভিটি ডিপেন্ড করতো ওনাদের সাবকনশিয়াস মাইন্ডের উপরে, এটা মোটামুটি এগ্রি করছে আর কি, ওই দুইটা রেফারেন্স তুলে হ্যাঁ, রাইটার এই জিনিসটাকে বলতে চাইছেন। আমার হ্যাঁ, কাছে এই এটা চ্যাপ্টারটা খুব ভালো লাগছে, এই চ্যাপ্টারে কিছু জিনিস আমিও পয়েন্ট আউট করে রাখছি, অলরেডি তুমি একটা পয়েন্ট ইয়া করছো। এই মানে হেডিংটা, এই চ্যাপ্টারের টাইটেলটা হইতেছে দ্য টেন্ডেন্সি অফ সাবকনশিয়াস ইজ লাইফ ওয়ার্ড। হ্যাঁ, মানে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডটা আছে না, সেটাই হচ্ছে জীবনমুখী। আমার আমার স্লাইডটাতে একটু হ্যাঁ, কাইন্ডলি দিবা। আপনার স্লাইড। মানে আমাদের যে সাবকনশিয়াস মাইন্ডের যে টেন্ডেন্সি, সেটাই হচ্ছে জীবনমুখী। হুম, জীবনমুখী বলতে যেটা আমি বুঝি যে পজিটিভ, জীবনে ভালো কিছু করতে হবে, আমরা ভালো কিছু চাই, ঠিক আছে? হ্যাঁ, তো সাবকনশিয়াসলি আমরা এটাই বিল্ড, এবং দেখবেন এই কারণেই আহ, যে আমরা প্রায় কিন্তু সফল হইতে চাই, ভালো একজন মানুষ হইতে চাই। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়তো বা সত্য। আমি মানে কেউ যদি খারাপও হয়, সাপোজ কেউ একজন আহ, অসৎ মানুষ, তারপরেও তার ভিতরে একটা টেন্ডেন্সি থাকে, সে হতে পারে না, সেটা ডিফারেন্ট। হ্যাঁ, এবং অনেকে আমি যদি ব্যক্তিগত কথা বলি, যেমন সাপোজ অনেক সময় রুটিন মেনটেন করতে পারি না, বা ভালো জিনিস করতে পারি না, ঠিক মতো পড়তে পারি না, কিন্তু সবাই কিন্তু রিয়েলাইজ করি আমাদের ঠিক মতো পড়া উচিত, ঠিক মতো সত্য কথা বলা উচিত, মানুষকে প্রতারণা করা উচিত না। মানুষ কেন করে? এভরি সিঙ্গেল হিউম্যান বিইং হ্যাজ দ্যাট টেন্ডেন্সি। হ্যাঁ, কিন্তু হুম, আমি এই জিনিসটা করি, আবার হয়তো বা পরক্ষণেই ঝগড়াঝাটি করতেছি, পরক্ষণেই সিচুয়েশনের কারণে অসৎ কাজে লিপ্ত হয়ে যেতেছি। কিন্তু এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের টেন্ডেন্সি না। আমরা এই হ্যাঁ, যে কাজগুলা করি, অসততা, আমরা যেই আহ, মানে কি বলে প্রোক্রাস্টিনেশন করি, আমরা যে অলস হয়ে যাই, এগুলো হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের এগেনস্টে। ইন্টারেস্টিং একটা হ্যাঁ, শিক্ষা। তো সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে পজিটিভ, এ কারণে আমরা চাই না সকালবেলা উঠতে হবে। এই জন্য আমরা এখন এখানে একটা শিখার ব্যাপার আছে। তো যেহেতু এটা আমি এবং তুমি যেটা বললা যে সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের মাইন্ডের 90% বিল করে, হুম, কনশিয়াস মাইন্ড মাত্র 10%। তার মানে আমরা আমরা যা, সেটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের উপরে ডিপেন্ড করতেছে। এবং হ্যাঁ, আমরা সাবকনশিয়াসলি চাইতেছি জীবনমুখী হয়, এখন আমরা যদি জীবনমুখী না হই, তাহলে কিন্তু আমরা কষ্টে থাকবো। কথাটা বুঝতে হ্যাঁ, পারছো? হ্যাঁ, হ্যাঁ, যেহেতু কারণ আমাদের টেন্ডেন্সি মানে টেন্ডেন্সিটাই ওরকম, যদি আমরা টেন্ডেন্সি ভালো কাজ লাইফ না ওয়ার্ক, করি তাহলে হ্যাঁ লাইফ তাইলে আমি যদি ওইটা না করি, আমি যদি অলসতা দূর না করি, আমি যদি অসৎ থাকি, হ্যাঁ, আ- আ- মানে তাইলে আমি আমি কিন্তু ভালো থাকবো না। আমি যদি শো হ্যাঁ, অফ করি, ভালো থাকবো না। আমি যদি প্রাচুর্যের দিকে অযথা ঝুঁকে পড়ি, মানে দ্যাট বিকামস দ্য অনলি এইম, ঠিক আছে, রিগার্ডলেস হোয়াট এভার লাইক আই ডু, তাইলে প্রিন্সিপাল যদি ঠিক না থাকে, এগুলো প্রত্যেকটা কাজ আমাকে অসুখী করে দিবে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। সেটাই। এই কারণে যারা ধরেন অনেক সম্পদশালী মানুষ আছে, তারা যে লাইফ ওয়ার্ক যে কাজগুলি আছে ওগুলি না করার কারণে ভিতর থেকে যে শান্তিটা ওটা অনেক সময় পায় না। দূর হয়ে যায়। হুম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবং ওইটাই আর কি, সম্পদ আমাদের এটা- দিতে পারে না, মানে এটা একটা পয়েন্ট আনা যায়। মানে ওইখানে যে এরকম গল্পটা ছিল যে রবার্ট লুই স্টিভেনসন যে সে ঘুমানোর আগে এই জিনিসটা করতো, এটাই বলছে যে ঘুমানোর আগে আমরা, যে আপনার যে কথাটা বলছেন যে সাবকনশিয়াস মাইন্ডকে যখন ইউটিলাইজ করতো। হ্যাঁ ঘুমানোর ওকে, আগে
ওইটা আর কি। সে স্লিপের মাঝখানেও মনে হয় যে বিফোর হি ওয়েন্ট টু স্লিপ, মানে স্লিপ না, মানে ড্রিমের মাঝখানে বলতে চাইছিলাম। মানে হ্যাঁ, সে ওইটাকে তার ব্যাংক অ্যাকাউন্ট মানে বলতেছে যে আমার থ্রিলারের মেন্টাল ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ, মানে এই টার্মটা থ্রিলার, আমরা সে তো মানে রাইটার। হ্যাঁ এখন সে লেখার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট তো তার থাকতে হয়, ক্রিয়েটিভ মানুষ। এখন সে ওইটা মানে আল্লাহর কাছ থেকে হোক বা যেভাবে হোক তার ব্রেনকে ট্রেন করার মাধ্যমে এটা পাওয়ারটা নিয়ে নিতেছে। আচ্ছা। ওটা বলতে চাইছে, এটা সুন্দর ছিল। আর মার্ক টোয়েন যেটা বললো যে সে জীবনে কখনো মানে কাজ করে নাই, এটা দিয়ে এটা বোঝাইলো যে তার ভিতরে ক্রিয়েটিভ ফোর্সটা এইভাবে কাজ করছে হুম। যে তার কাজ করতে হয় নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ধরতে পারছি এবার। হ্যাঁ, পয়েন্টটা ইন্টারেস্টিং আছে যে হ্যাঁ আমি সাবকনশিয়াস যখন আমার প্রোগ্রাম বিল্ড হয়ে যায়, আমরা কিন্তু অটোমেটিক করি। আলোচনা আমরা করছিলাম যে আমরা অটোমেটিক যে হ্যাঁ, ফ্লো ফেসবুক স্টেট। স্ক্রল করি, ফেসবুক হ্যাঁ স্ক্রল করি। আমি বলছিলাম যে আমি একদিনে 50 বার ফেসবুক খুঁজছিলাম। সো হ্যাঁ ওইটা কিন্তু মানে আমি করতেছি, অ্যাক্টিভলি করতেছি না এখানে, না করার আমি করতেছি, বাট আমি করতেছি না। দুটার মানে কি? মানে হইতেছে সাবকনশিয়াসলি এরকম ভাবে ইনগ্রেন্ড হয়ে গেছে, আই এম জাস্ট অটোমেটিক্যালি প্রোগ্রাম টু ডু হোয়াট আই এম ডুইং। সো ওই মার্ক টোয়েন হয়তো ওই কথাটাই বলতে চেয়েছে, হোয়াট এভার মানে হয়তো বা কেউ একজন লিখে, সো এটা তার হ্যাবিট হয়ে গেছে। সো তার এটা মনে হয় না যে সেটা করতেছে আর কি, এফোর্ট হ্যাঁ লাগতেছে। সেটাই। Yeah. মানে ক্রিয়েটিভ জিনিসটা আমরা এটার সাথে আরেকটা জিনিসের একটু পার্থক্য করলে ভালো হবে। যেমন আমরা হ্যাবিট যেটা, ওটা আমরা কিন্তু নিয়মিত একই কাজ বারবার করি। আর ক্রিয়েটিভ কাজটা মূলত কিন্তু একই কাজ বারবার করার না। হুম হুম ওটা মূলত ক্রিয়েটিভিটিটা আসে হলো আমি যখন কনসাস থাকবো, যখন থ্যাঙ্কফুল থাকবো, একটু আগে আমরা যেটা দেখছিলাম, ওই সব কাজ করার পরে আমাদের ভিতরে একটা ফোর্স ক্রিয়েট হবে, যেটা একটা স্পিরিচুয়াল ওয়েভ তৈরি করবে, পিস, হারমোনি, ওয়েলথ, এগুলির জন্য, ক্রিয়েটিভিটি এগুলির জন্য। হুম। এটা। আর তারপরে আমরা যদি স্লাইডে যাই আমি আমি আমার স্লাইড থেকে আরো কিছু বলতে চাই, মানে বলবেন? এখানে এই চ্যাপ্টারে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আরো কয়েকটা জিনিস আসছিল। সো আচ্ছা, মানে যেহেতু 90% আমাদের এই মেন্টাল লাইফটা হচ্ছে সাবকনশিয়াসের সাথে কানেকশন, তো হ্যাঁ আমরা যদি ফেল করি, এটার মানে হচ্ছে আমরা সাবকনশিয়াস মাইন্ডটাকে ইউটিলাইজ করতে পারতেছি না। আচ্ছা ঠিক আচ্ছা, আছে? সো দেখবো এটা কিভাবে। এটা স্টেটমেন্ট ছিল। হ্যাঁ, আরো কিছু ইয়াটা হইতেছে যে এটা আমাদের অলরেডি বডি বলা চেঞ্জ আছে হয়ে যাবে এটা যে নাকি? হ্যাঁ, না আমি একটা ইন্টারেস্টিং মানে একটু সাইন্টিফিক টার্ম ইউজ করতে চাইতেছি। সেগুলো হইতেছে যে আম, এই সাবকনসিয়াস মাইন্ডটা কোন সিস্টেমের উপর ডেভেলপ করে। যেমন আমাদের দুইটা সিস্টেম আছে বডিতে, একটা হচ্ছে নিউরোলজিক্যাল, একটা হয়তো হুম সাইকোলজিক্যাল। নিউরোলজিক্যাল যে সিস্টেমটা, এইটার সেন্ট্রাল বডি হচ্ছে ব্রেন। হুম ওকে, যেটা নার্ভাস সিস্টেমের সাথে হ্যাঁ কানেক্টেড, সেটা ওই যে সেরেব্রাল সিস্টেম বলতেছে। আরেকটা হ্যাঁ আছে সিম্প্যাথেটিক সিস্টেম। তো সিম্প্যাথেটিক সিস্টেমের যেই সেন্ট্রাল জায়গা, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রেন, সেটা আমাদের ব্রেনে না। মানে এটা একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো। আমরা প্রায় কিন্তু কথার সময় বলি যেমন পেটের মধ্যে কিরকম যেন অনুভূতি হচ্ছে, মানে আচ্ছা পেটে গুড়মুড় করতেছে, সায় দিচ্ছে না। মানে যখন একটা এই সাপোজ কিছু একটা খারাপ জিনিস ঘটতে যায়, তখন আমরা অনেকেই বলি যে আমার পেটে ভালো লাগতেছে না। সো হাউ ডাজ ইট ইভেন মেক সেন্স? পেটের তো ভালো লাগার কিছু নাই। বাট এই বইতে আমি একটা জিনিস দেখলাম, দের ইজ সামথিং কল্ড অ্যাবডোমিনাল ব্রেন। আচ্ছা ঠিক আছে? এবং অ্যাবডোমিনাল ব্রেনটা আমাদের, এটা হচ্ছে ইনভলেন্টারি নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড, যে এই সিস্টেমের উপরে আমাদের কোনো হাত নাই। এবং এটাকে সেরেব্রোস্পাইনাল সিস্টেম বলতেছেন, এটাকে এটা সিম্প্যাথেটিক সিস্টেমের সাথে কানেক্টেড। এবং ওরা কিছু বলছে যে একটা সোলার প্লেক্সাস আছে হয়তো বা অ্যাবডোমিনাল কোনো একটা জায়গা, যেখানে একটা গ্যাংলিয়নিক ম্যাস আছে। এটা কিভাবে তৈরি আমি জানি না। যেমন আমরা যেরকম বুঝি ব্রেনের ভিতরে অনেকগুলো নিউরন একসাথে, মানে পুরো নার্ভাস সিস্টেমটা নিউরনের সাথে কানেক্টেড, তাই না? হুম তো নিউরন গুলা গিয়ে আমার পুরা মানে ব্রেন থেকে শুরু হয়ে তো সবই তো নিউরন দিয়ে ভরা। সো হ্যাঁ এই এখন এই নিউরন, এই যে সেরেব্রাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে আমাদের 5 সেন্সের সাথে কানেক্টেড। যে আমার ব্যথা লাগলো, শরীরে একটা আঘাত লাগলো, সেটার আমি সেন্স পাইলাম, সেই অনুযায়ী রিয়েক্ট করলাম, চোখ দিয়ে কিছু দেখলাম, কোন একটা ঘ্রাণ নিলাম, সেগুলোর যে ইনফরমেশন, সেগুলোর যেই আহ, এগুলা রিজার্ভ করতেছে আমার হচ্ছে ব্রেন। কিন্তু এটা সেরেব্রাল মানে ফাংশনের সেরেব্রাল, বিষয়, হ্যাঁ সেরেব্রাল সিস্টেমের বিষয়। স্পাইনাল সিস্টেমের বিষয়। আর যেটা সিম্প্যাথেটিক সিস্টেম,
সেটা হচ্ছে আমার অ্যাবডোমিনাল। হ্যাঁ, ইমোশনের সাথে কানেক্টেড। ওই অ্যাবডোমিনাল ব্রেইনের সাথে কানেক্টেড। সো হ্যাঁ, এটার কাছে আমার ইন্টারেস্টিং লাগছে, কিন্তু আমরা প্রায় ওই হয়তোবা সায়েন্টিফিক ওয়েতে না। আমরা কিন্তু আমাদের মতো করে বলি যে আমার পেটে গুড়মুড় করতেছে। মানে অনেক সময় আসলে একটা ব্যাপার আসছে যে এটা খারাপ কিছু হইতে পারে, পেটে সায় দিতেছে না। বা একটা অন্যরকম অনুভূতি হইতেছে। নার্ভাস খুব বুঝতে বেশি হয়ে পারছি। গেলে, হ্যাঁ, অনেক সময় পেটের মধ্যে কিরকম যেন লাগে। সো এটা আরকি হ্যাঁ, হ্যাঁ, খুব ভাল লাগলো মানে এই জিনিসটা যে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল ব্রেইন বলতে একটা কথা আছে। কথা যেটা আছে। আর এটার আরেকটা মানে কি বলে আ ফ্রেজ আছে যেটাকে বলে গাট ফিলিং। মানে গাট এক্সাক্টলি ফিলিং। হ্যাঁ। পেটে এ আমার যে ফিলিংটা আসতেছে ওটাকে বলে মানে গাট মানে গাট পেট। ফিলিং। হ্যাঁ। হ্যাঁ, মানে আমি ব্রেইন দিয়ে চিন্তা করার পরে একটা চিন্তা মানে আমি কুল কিনারা করতে পারতেছি না, ডিসাইড করতে পারতেছি না। তখন আমাদের মানে গাট ফিলিং এ যেতে হয়। হুম। ওটা। তো ওইটা সাবকন্সিয়াস মাইন্ডের হেড বলা যেতে পারে। হ্যাঁ, গাট ফিলিং হ্যাঁ, কিন্তু এই আসলেই অনেক ইম্পোর্টেন্ট। বাট এটাকে আমরা যদি আরেকটু হুম, গাট ফিলিংটা হইতেছে হয়তোবা সবার একাডেমিক পর্যায়ে গাট ফিলিংটা অত প্রাধান্য পায় না। হ্যাঁ, তখন ইনটিউশন বলে আমরা। যেমন আমি প্রায় বলছি এ ওই যে হ্যাঁ, রকমারির ইনটুইশন আ বলে। এটা ইনটিউশন বলে। রকমারির যে চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ ভাই, এবং উনি নিজেও হ্যাঁ, বলছেন যে উনি ইনটিউশন এর উপরে খুব বেশি রিলাই করেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। সো বুঝছি। এমন না যে ইনটিউশনটা কি বলে, এখন ইনটিউশনটা কতটুকুন পজিটিভ আ ইমপ্যাক্ট ফেলতে পারে এটাও ডিপেন্ড করে যে আমি আসলে এই কনসিয়াসলি কতটুকুন এই ক্যালকুলেশন করতেছি, কনসিয়াস মাইন্ডের উপর কতটুকুন বিহেভ করতেছি। হ্যাঁ? হুম, কারণ সাবকন্সিয়াস মাইন্ড আমাকে ওই ভালো দিকে নিয়ে যাবে তখনই যখন আমি সাবকন্সিয়াস মাইন্ডটাকে ইউটিলাইজ করব। তখন সাবকন্সিয়াস মাইন্ডের যে ডিসিশন মেকিং হবে, যদিও সেটা আমি কনসিয়াসলি জানি না, ইনটুইশনালি আমি ফিল করি, বাট স্টিল ডিপেন্ডস অন সাবকন্সিয়াস মাইন্ড। সেটা তো আমরা ১ম দিকে আলোচনাগুলো আমরা বলছিও। সো হ্যাঁ। এ মানে তাহলে কি একটু ডিপ লাগতে পারে। আমি জানি না না সব ডিপ ক্লিয়ার করতে পারলাম কিনা। আ না ভালো ছিল। পয়েন্টগুলি ভালো ছিল। যেহেতু মানে আমরা মনে করতে পারি যে আমাদের ব্রেইনই নাকি খালি আমাদের ডিসিশন দেয়। এরকম মনে করতে পারি। এটা না। হ্যাঁ, ব্রেইন সাথে আমাদের আরো বডি পার্টস আছে যেগুলি ডিসিশন মেকিং এও কাজ করে। হ্যাঁ, এবং অথবা হ্যাঁ, একটা পার্টও বলছে যে একটা ইন্টেলিজেন্স গ্রুপ অফ ইন্টেলিজেন্স আছে এবং আমাদের প্রত্যেকটা সেল, শরীরের হ্যাঁ, প্রত্যেকটা সেল যে ইন্টেলিজেন্স এর পার্ট। মানে একটা সিঙ্গেল সেল ওই ডিসিশন মেকিং এ রোল প্লে করে। এতটুকুন ডিপেও একটা এই চ্যাপ্টারেই কোন একটা জায়গায় গিয়েছিল যতটুকু আমার মনে পড়ে। ঠিক আছে? আচ্ছা যে তাহলে দেখি আমার স্লাইডে কিছু আছে কিনা। হ্যাঁ, আমার কাছে ভাল লাগছিল ব্যাপারটা, জানি না। ইটস নট জাস্ট এই কি এই না মানে পয়েন্টটা সুন্দরই। এটা অবশ্যই এটা একটু ইউনিক যেটা আমরা চিন্তা করি না সহজে। ওকে, তুমি তারপরে এটা তোমার অন্য কনটেন্ট নিয়ে আসতে পারো এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, যেমন এই যে এখানে বলছে যে your subconscious process are always life word and constructive যেটা আমরা আলোচনা করছি। Your subconscious is builder of your body and maintains its vital functions. মানে আমাদের বডি পার্টস গুলিকেও মেনটেন করে। ভাইটালি হুম, যেভাবে ফাংশন করি এটা মানে আমাদের ধরেন এই যে ব্যথার কথা আপনি আনছেন যে কারো যদি ব্যথা বেশি মনে হয় কোনোটা তাহলে তার ব্যথা বাড়তে থাকবে। আর যদি মনে হয় না আমি ব্যথা পাই নাই বা পাইলে ওটা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি তাহলে তার হুম, ওইভাবে ব্যথা কাজ করবে, কম লাগবে। তারপর বলতেছে ইট ইজ অন দ্য জব 24 hours a day and never sleeps। মানে এটা আমরা হয়তো আগেও বলছিলাম। ইট ইজ অলওয়েজ ট্রাইং টু হেল্প এন্ড প্রিজার্ভ ইউ ফ্রম হার্ম। মানে আমি যদি সাবকনশিয়াসকে ট্রেন করতে পারি তাহলে এটাকে মানে কি বলে এটা সবসময় আমাকে হার্ম থেকে বাঁচায় রাখবে। কিন্তু আরেকটা হুম, জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, যেমন ব্লিঙ্কিং, আমরা যে ব্লিঙ্কিং করি, আই ব্লিঙ্কিং, তারপর ব্রিদিং করি, এটাও কিন্তু সাবকনশিয়াস মাইন্ডেরই একটা প্রসেস। হুম, এটা মূলত আমরা কিন্তু খেয়াল করি ওইভাবে না যে আমরা আমরা তো এটা বুঝতে পারি যে আমরা চোখের পলক নিজেদের ইচ্ছায় ফালাই না, মূলত এটা অটোমেটিক হয়ে যায়, নিঃশ্বাসটা নিজের ইচ্ছায় নেই না, হুম। অটোমেটিকটাই এই কাজটা হয়ে যেতেছে। যেমন আবার আরো কি বলা যেতে পারে, রক্ত চলাচল, তারপরে ভিতরে তো হজম অনেক প্রক্রিয়া। ফাংশন আছে। তুমি হ্যাঁ, লিভারের ফাংশন বলো, হার্টের ফাংশন হ্যাঁ, বলো, হ্যাঁ, ব্রেইনের অনেক ফাংশন। ফাংশন। হ্যাঁ, এগুলা এইগুলি তো আমরা অটোমেটিক। আমরা করি না, তাহলে যদি আমরা নিজেরা ইচ্ছা করে করতাম তাহলে ওটা মূলত কনসিয়াস মাইন্ডের পাওয়ারটা লাগতো। এটা সাবকনসিয়াস মাইন্ডেরই পাওয়ার, অর্থাৎ এটা হুম। আল্লাহর প্রদত্ত একটা সিস্টেম যেটা মানে রান হতে থাকে অটোমেটিক। তারপরে দেখি
এখানে বলছে a rather simple way of looking at the mental and physical interaction is to realize that your conscious mind grasps an idea which includes a corresponding vibration into your voluntary system of nerves, sorry. মানে এটা বলতেছে বাবা বাবা মুসা উঠছে, একটু কান্নাকাটি করছে। আচ্ছা, আমি কি বলবো নাকি? কি হয়েছে বাবা? ওকে, we are back again with, after a short break. এখন আমাদের যে কথাটা আমরা বলতেছিলাম যে আমরা সাবকনশিয়াস মাইন্ডে আমরা যখন কনসিয়াসলি একটা কথা বলি সেটা একটা ভলান্টারি ভাইব মানে সিস্টেমে এটা চলে যায় নার্ভের ভিতরে, মানে একটা ভাইব্রেশন তৈরি হয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি একটা মানে কথা বলতে পারি। একটা ভিডিও আমি দেখতেছিলাম, পডকাস্ট, ওটার ভিতরে মানে একজন বলল, উনি সাইকিয়াট্রিস্ট মূলত, বলল উনি কয়েকজন বৃদ্ধ মানুষকে একটা ভিজুয়ালাইজেশনের করতে বলছিল যে আপনারা চিন্তা করবেন যে আপনারা এক্সারসাইজ করতেছেন, এটা চিন্তা করবেন, পরে কয়েক মিনিট মানে এটা নিয়ে চিন্তা করবেন কিভাবে কিভাবে এক্সারসাইজ আপনারা নিয়মিত করেন, ওইটা আর কি ফিজিক্যালি না করে ওটা মেন্টালি করবেন। পরে দেখা গেছে যে ওনাদের মানে ভিজুয়ালাইজেশনটা করার পরে ওনাদের স্ট্রেংথ আগে যা ছিল এর চেয়ে একটু বেড়ে গেছে, মানে শক্তিটা, শরীরের শক্তি একটু বাড়ছে। সরাসরি না করেও জাস্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করার থ্রুর কারণেও তাদের স্ট্রেংথ বাড়ছে। এটাকে আমরা তাহলে বলতে পারি থটস আর থিংস, মানে এটা যে হয় এটা মানে বলা যায় প্রমাণ এক ধরনের, টেস্ট করা হয়েছে। তাহলে আমরা আবার যদি স্লাইডে যাই, মানে একটা ভাইব্রেশন তৈরি হয়, এটা ভলান্টারি সিস্টেমের ভিতরে যায়। তাহলে সেটা একটা মানে this in turn causes a similar current to be generated in your involuntary system of nerves, মানে এটা ভলান্টারি সিস্টেম থেকে ইনভলান্টারি সিস্টেমে চলে যায় এরকম বলছে, কারেন্ট তৈরি করে একটা সিমিলার। আচ্ছা, পরে thus handling the idea over to your subconscious mind, মানে এইভাবে মানে কনসিয়াস লেভেল থেকে এটা সাবকনসিয়াস মাইন্ডের হাতে দায়িত্বটা চলে যায়। এটাকে বলছে যে হুইচ ইজ দ্য ক্রিয়েটিভ মিডিয়াম, মানে আমরা ক্রিয়েটিভ হতে পারি মূলত এই যে এইভাবে ট্রেন করার মাধ্যমে। দিস ইজ হাউ ইয়োর থটস বিকাম থিংস। হ্যাঁ, যে থটটা যে থিং হয় এটা মূলত এই যে আমি একটা উদাহরণ দিলাম এরকম, বা এটা কিভাবে কাজ করছে ফাংশনটা ওটা এখানে বলা হয়েছে। তারপরে যদি দেখি এটা 7 নম্বরে আর ছিল না, আপনার কোনটা আছে? 7 নম্বরে আরেকটা এই ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে লাগছে, সেটা হচ্ছে যে আমরা প্রতি 11 মাসে উই বিল্ড আ নিউ বডি এভরি 11 মান্থস। সো এন্ড এবং ওই যে তুমি যেটা বললা না থটস আর থিংস, এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে আমাদের থটস আর অলসো আওয়ার অর্গানস। ঠিক আছে, থটটাকে অর্গানের সাথে এই করা হয়েছে। মানে আমি বুঝি যে আমার নাক একটা অর্গান, আমার চোখ একটা অর্গান, অথবা স্কিন একটা অর্গান, বা স্কিনের আন্ডারে তো অনেক অনেক অর্গান আছে, বডি পার্টস যেটা বলি, থটটাকেও একটা অর্গানের সাথে কম্পেয়ার করা হয়েছে। এটা আমাদের পার্ট, ঠিক আছে, বডিরই পার্ট। এবং এটা ভালো, মানে জিনিসটা একটু নতুন চিন্তার আর কি। হ্যাঁ, মানে আমরা তো এইভাবে চিন্তা করি না যে থট আমাদের একটা অর্গান, অর্থাৎ অর্গানের কাজটা কি, মূলত বডিকে ফাংশন করে, তাহলে থটও তো বডিকে ফাংশন করে। থট তো বডির মানে পুরাই ফাংশন করে। এটা তো এই বইয়েরই মূল কথা, যে আমরা যেটা বলতেছি যে থটটাই পুরা বডির সমস্ত ফাংশন এসে আসলে মানে সেন্ট্রাল অফ দ্য অর্গান বলা যায়। ঠিক আছে, সেন্ট্রাল বলা যায়। আবার আমরা এটার সাথে আরেকটা শব্দ রিলেট করতে পারি, ইংলিশে একটা শব্দ আছে অর্গানাইজেশন। অর্গান থেকে মূলত এই শব্দটা আসছে, অর্গানাইজেশন। মানে অর্গানের কাজ কি, যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে বডিকে ফাংশন করে। তাহলে বিজনেসেও অর্গানাইজেশনের মানে হলো বিজনেসটাকে, অর্গানাইজেশন অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিজনেসটাকে ড্রাইভ করবে মূলত এটা। হ্যাঁ, মানে অর্গানগুলোকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে এই ফরওয়ার্ড মুভিং করা, ফরওয়ার্ড করবে। হ্যাঁ, সো এখানে আরেকটা জিনিস যেটা বলতেছি যে এখন যেহেতু থট আমাদের অর্গান, বা আমরা ওদের মানে ফিজিক্যাল বডি বলি বা মেন্টাল বডি বলি, তো সেটা আমরা প্রত্যেক 11 মাসে বিল যদি করি, তো মানে যে বলতে চাইছে যে আমি আজকে যেটা সেটা আমি জাস্ট 11 মাস আগেই আমার এটা তৈরি হয়েছে। সো আমার ভিতরে যদি এখন কোনো জেলাসি থাকে, আমার ভিতরে যদি এখন কোনো ইল উইল থাকে বা নেগেটিভ কিছু থাকে, তার মানে এটা আমি বিল করছি।
এবং হ্যাঁ এটা আমি আবার চাইলে রিবিল্ড করতে পারবো, কারণ এরকম না যে এটা করতে অনেক সময় লাগে। 11 মাসের মধ্যেই হয়তো বা কমপ্লিট একটা চেঞ্জ নিজের মধ্যে আনা সম্ভব, মানে আমার কাছে মনে হয়েছে, আচ্ছা, যেহেতু এটা হ্যাঁ এটা ঠিক আছে ভাই। 11 মাসের আপনার মধ্যে মানে হতে পারে। সাউন্ডটা একটু কম আসতেছে আগের তুলনায়। ও আচ্ছা, আমি বুঝতে পারছি, এটা ওই ইয়াটা চলে গেছে। হ্যাঁ তো মাইকটা দূরে চলে যেহেতু গেছে, হ্যাঁ। 11 মাসে আমি এই মানে যেহেতু আমার বডি রিফর্ম হয়, নতুন ভাবে বিল্ড হয়, হুম, তার মানে হচ্ছে যে আমি যদি ওইভাবে সিনক্রোনাইজ করি, আমি যদি আমার মানে থটটাকে ওইভাবে চেঞ্জ করি, তাহলে আমি মানে সাইকোলজিক্যালি একটা নতুন মানুষ হতে পারবো। এবং সেটা ডেফিনেটলি যদি আমি অন্যভাবে আমার ফিজিওলজিক্যাল চেঞ্জেস উপরে ফোকাস করি, তাহলে 11 মাস পরে হয়তো বা আমার ফিজিওলজিক্যালি আমি একটা কমপ্লিট চেঞ্জ নিয়ে আসতে পারবো। হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা যদি স্লাইড আবার দেখি, আপনার স্লাইড থেকে কিছু বলবেন নাকি আমি না, আবার আমার এই নাম্বার চ্যাপ্টারের পার্ট মোটামুটি শেষ, চ্যাপ্টার শেষ? 8। তুমি এই তাহলে আমরা দেখি, মানে এটার এটার নাম হচ্ছে যে হাউ টু গেট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। এখন এখানে যে রাইটার যেখানে একটা লেখায় বলতেছে, ইফ ইউ গেট ইনটু এ ট্যাক্সি এন্ড গিভ হাফ ডজন, মানে এই ঘটনাটা আমি ইংলিশে না বলে বাংলায় বলি, যে হুম একজন ড্রাইভারকে যদি আমি আহ, আহ, একটা মানে ধরেন আধা ঘন্টার একটা রাস্তা যাওয়ার জন্য আমি প্রথমে রাজি করাইছি, পরে যদি ডিরেকশন দিতে থাকি যে 10টা 12টা এরকম যদি ডিরেকশন দেই, রাইটার তো মূলত কোন দিকে যাবে? একজন ড্রাইভারের কাছ থেকে একটা ডেস্টিনেশনে আপনাকে নিয়ে যাওয়া, অর্থাৎ হুম একটার পরে একটা এভাবেও হইতে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু মূলত একটা ডেস্টিনেশনে তো যেতে হয়। তাই হুম আমি যদি বারবার ডেস্টিনেশনটাকে মানে দূর করে দেই, যে অর্থাৎ মানে বিভিন্ন ডেস্টিনেশন দিয়ে দেই, তা সে ওটাকে ফলো করতে পারবে না। তখন সে বিরক্ত হুম হয়ে এরকমও করতে পারে যে আমি আর যাবো না, আপনার ডিরেকশন তো একটার পর একটা চেঞ্জ হইতেছে। হুম হ্যাঁ, তাহলে আপনার স্বাভাবিক। আপনার হ্যাঁ, যেটা আপনি যে জায়গায় যেতে চাইতেছেন সেই জায়গায় মূলত আমিও নিতে পারবো না, আর আমারও ওইভাবে মানে সময় নষ্ট হতেছে, এরকম বলতে পারে। ওই যে মানে যেটা বলছে যে আসলে ওই তখন সে কোথাও যাবে না। আমার কাছে এই ইয়াটা খুব হ্যাঁ, ইন্টারেস্টিং কোথাও লাগছে। যাবে না। মানে ইউ আর গোয়িং এটার নোওয়্যার। সাথে আমরা, হ্যাঁ, এটার সাথে আমরা এটা মিলাইতে পারি যে আমরা যদি মানে এটা আনার কারণই এটা, যে আমরা যদি সাবকনশিয়াস মাইন্ডকে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের মানে আমাদের ডিসিশন যেটা নেই আমরা মূলত এটার প্রতি আমাদের অটল থাকতে হবে। এবং অর্থাৎ গোলটা ঠিক বারবার করা আমাদের ইম্পর্টেন্ট। ডিসিশন চেঞ্জ এবং করা যাবে না। লাইফের, হ্যাঁ, যে এখানেও ইম্পর্টেন্ট যে লাইফের গোলটাও সেম। মানে একটা ডেস্টিনেশন হ্যাঁ, সেট করা উচিত। এখন আমি যদি মানে ডাক্তার হইতে চাই সাপোজ, আমি যদি প্রফেশনাল ওয়েতে যদি চিন্তা করি, আমি যদি একসাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আর্টিস্ট, মানে সবগুলো হইতে চাইলাম 100টা ভ্যারিয়েন্ট, হ্যাঁ, আলটিমেটলি আমি কিছুই হতে পারবো না। না আমি ডাক্তার হতে পারবো, না আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, না আমি হইতেছি একজন কি বলে কি সাইকোলজিস্ট, প্রফেসর হতে পারবো বা সাইকোলজিস্ট হতে পারবো। প্রফেসর, হ্যাঁ। সো কিছুই হওয়া হয় না। হ্যাঁ, যদিও অনেক বড় বড় এই স্কলার আছেন, বড় বড় মনীষীরা আছেন বা ব্যক্তিবর্গ আছেন যারা হয়তো বা 3-4টা ফিল্ডকে অ্যাচিভ করছেন, বাট পলিম্যাথ মানুষ কেউ, আছে। হ্যাঁ, কিন্তু 10-12-15টা কিন্তু হয়তো বা কারো ক্ষেত্রে সম্ভব না। হ্যাঁ, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে মানুষের 2টা 3টাই হওয়া সম্ভব না, একটাতেই সাধারণত ম্যাক্সিমাম কনফাইন ক্ষেত্রে, থাকে, হ্যাঁ। 1-2টার মধ্যেই। সো এখন সেটাকে যদি আমি 10-12টা ডিরেকশন দিয়ে রাখি আমার আমার লাইফকে, আমি একই সাথে সবগুলো করতে চাই, আলটিমেটলি দেখা গেছে আমি কিছুই হব না। দ্যাট ওয়াজ দ্য মেইন পয়েন্ট, এন্ড দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট হুম, টু হ্যাভ এ স্পেসিফিক গোল এবং ওই দিকে ফোকাস করা। এবং ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার লাইফের অন্যান্য জিনিসগুলোকে ওই ফোর্সের সাথে অ্যালাইন করা, যাতে আমি ওই হ্যাঁ, ওই দিকে করতে পারি। এই জন্য গোল মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে হ্যাঁ বলতে পারি আমাদের মানে আমরা যেটা চাইতেছি ওটা আমাদের নিয়মিত ফিট করতে এবং হবে ব্রেনকে। এই চ্যাপ্টারের সাথেও কিন্তু কানেক্টেড যে হাউ টু গেট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট। তো আমি যদি রেজাল্টটাকে আমি হ্যাঁ, আমার মতো করে চাই, এটার একটা প্রায়োরিটি হইতেছে যে আমি কোন রেজাল্টটা চাইতেছি। আই হুম, কান্ট এক্সপেক্ট সেটাই। মানে মাল্টিপল রেজাল্টস। হ্যাঁ, একটা রেজাল্ট বলতে এখানে যে একটা দা গোল। রেজাল্টের কথা, মানে এখানে যদিও প্রেজেন্ট মানে প্লুরাল ইসে বলা হয়েছে, প্লুরাল ফর্মে, যে হুম দ্য রেজাল্টস। এখন আমরা একটা কাজের সময় একটা কাজ করব, অর্থাৎ যখন ধরেন আপনার এখন পড়ার সময়, তাহলে ওই সময়টা পড়বো। এখন আমার কাজের সময়, অন্য কাজ করার সময় ওটা করব, মানে একটা কাজের সাথে একটা না মিলানো, এটাই বা আমাদের যে বলতে আউটকাম চাইতেছি। গুলা চাই, যেগুলাই হ্যাঁ, ওই আউটকাম গুলা স্পেসিফিক হওয়া উচিত আর কি। হ্যাঁ, কারণ আমাদের গোল তো আর শুধু একটা থাকে না। প্রফেশনালি চিন্তা করলে হ্যাঁ, একটা গোল, আমাদের তো আরো অনেক গোলস থাকতে পারে লাইফে। সোশ্যাল হ্যাঁ, পার্সপেক্টিভে গোল থাকতে পারে, ফ্যামিলি পার্সপেক্টিভে গোল থাকতে পারে, পার্সোনাল থাকতে পারে। ওয়েলবিং এর পার্সপেক্টিভে গোল থাকতে পারে। সো প্রত্যেকটা গোলকে এখানে ওই রেজাল্টস বলতে আমি যেটা বুঝি ওই ওই দিকে ইঙ্গিত করছে আর কি,
রেজাল্টস, হ্যাঁ ওই অন্যগুলা গোলস হইতে পারে, অন্যগুলো আউটকাম হইতে পারে যেগুলো আমি এক্সপেক্ট করি, বাট হোয়াট এভার, ওই প্রফেশনালি আমি যদি 10টা এক্সপেকটেশন বিল্ড করে রাখি তাহলে সেটা মানে সিম টু গোয়িং নো ওয়্যার। হ্যাঁ, হ্যাঁ। এটা ওকে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি মানে ক্লিয়ার কাট একটা আইডিয়া দিতে হবে মাইন্ডকে, এইভাবে হুম, এক্স্যাক্টলি। সবসময় এটার কথা বলা হয়েছে। পরে এখানে একটা সুন্দর একটা পয়েন্ট ছিল যে 3টা স্টেপে আমরা কিভাবে মানে প্রেয়ারটাকে মানে মানে সাকসেস অর্জন করতে পারবো। প্রেয়ার মানেই তো ডিজায়ারটা, ওটাই তো ডিজায়ার, বললাম এক্স্যাক্টলি, এখন। হ্যাঁ। হ্যাঁ, ওই প্রেয়ারটা মানে আমরা যা চাই ওটা কিভাবে অর্জন করতে পারবো 3টা স্টেপ দিছে। এটা আমি মানে খুব ভালো মতো এটাকে মানে বিলিভ করি, কারণ হলো আচ্ছা একটু পড়ি তারপরে দেখি। টেক এ লুক এট দ্য প্রবলেম, মানে আমাদের প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ আমরা কি চাই সেটা আমাদের আগে ডিফাইন করতে হবে আগে। তারপরে টার্ন টু দ্য সলিউশন আর ওয়ে ওয়ে আউট নন অনলি টু দ্য সাবকনশিয়াস মাইন্ড, মানে এটা আমাদের এভাবে ট্রেন করতে হবে যে সলিউশনটা সাবকনশিয়াস মাইন্ডই জানে। হুম, মানে এটা বলার আবার একটু মানে ব্যাখ্যা দেওয়া যায়, যেমন মানে আমরা তো এরকম আবার করব না যে আমরা একটা জিনিস না জেনেই মানে করতে থাকবো, এটা না। হুম, মানে এটা বলার কারণ ছিল মূলত সাবকনশিয়াস মাইন্ডটাকে জানাইতে হবে, আমরা যা জানি হুম। ওটা সাবকনশিয়াস মাইন্ডকে জানাইতে হবে, নাহলে ওটা কাজ হবে না। ওটার কথা বলতে চাইতেছি। না, ওইটাই তো যে টেকনিক গুলো আমরা শিখলাম সাবকনশিয়াস হ্যাঁ মাইন্ডকে, হ্যাঁ, ওই যেভাবে টেকনিক গুলি মূলত। টেকনিক গুলার থ্রুতে সাবকনশিয়াস মাইন্ডকে জানানো, কারণ সাবকনশিয়াস হ্যাঁ মাইন্ড যখন আমি জানাবো আমি তো ওইভাবেই কাজ করব। হ্যাঁ। তারপরে যেটা বলতেছে, রেস্ট ইন এ সেন্স অফ ডিপ কনভিকশন দ্যাট ইট ইজ ডান, মানে এই কনভিকশনটা থাকতে হবে আমাদের যে এই কাজটা হয়ে গেছে, অর্থাৎ আমরা যেটা চাইছি সেটা অলরেডি হুম, গিভেন, অর্থাৎ আম গাছে আম পেকে আছে, এখন এটা পারতে হবে আপনার। হুম, হুম। মানে এখন পারার কাজটা আমার করতে হবে, কিভাবে গাছ উঠতে হয় শিখতে হবে, মূলত হ্যাঁ, এইটাই 3টে স্টেপ। পয়েন্ট। এটা আমি মানে অনেক জায়গায় বিশ্বাস করি কথাটা। হয়তোবা তোমার এখন লাইফে মানে কনভিকশনটা, প্র্যাকটিক্যালি হয়তো কোনো রেজাল্ট পাইছো আরকি। এজন্য মানে হ্যাঁ বিশ্বাসটা আরো কিছু ফার্ম কিছু হয়ে তো যায়। পাওয়া লাইক যায়, ১ম এ তো আমরা বিশ্বাস করি। বাট when we do something and we get the কনভিকশন result, হয়ে যায়। এটা কনভিকশন হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, সিস্টেমটাও যখন আমার কনভিকশন হয়ে যাবে তখন এই যে কনভিকশন আমার বানাইতে প্রসেসটা সমস্যা হবে না। হুম, হুম, এটাই বলছে। তো এই 3টা স্টেপ আমি মনে করি আপনারা এটা থেকে একটু মানে চিন্তা করতে পারেন এই 3টা পয়েন্ট নিয়ে। হুম। আচ্ছা, তারপরে যদি যাই, জহির ভাই এটা কি বলবেন নাকি? দেখেন আমি তো বললাম এর আগে না, ওইটা দেখে দুইটা পয়েন্ট আমার বলছি। স্লাইডে কি আছে? আমি আরেকটা পয়েন্ট হয়তোবা করছিলাম। আ আচ্ছা দেখেন, হ্যাঁ ও আচ্ছা, এখানে একটা ইম্পোর্টেন্ট প্রিন্সিপাল চ্যাপ্টার, এটাই একটা প্রিন্সিপাল আমার ভালো লাগছে। সেটা হইতেছে যে আম মানে ফেইলিউরের প্রিন্সিপাল কি? ফেইলিউরের কারণটা কি? ২ টা। বলতেছে, একটা হচ্ছে আমরা টু মাচ এফোর্ট দেই, ১। হ্যাঁ আর হচ্ছে মানে কনফিডেন্স এর ল্যাক আছে। ২ টা জিনিস। হ্যাঁ। মানে এক, আচ্ছা কনফিডেন্স কনফিডেন্সের যদি অভাব থাকে এবং আমি যদি হ্যাঁ। বেশি ফোর্স করি, ইন্টারেস্টিং পয়েন্টটা হইতেছে কি যে আমি আচ্ছা দিব আমি স্যার। আগামীকাল থেকে জিম করব সাপোজ, বা ১ কিলোমিটার দৌড়াবো। এখন আমি এটা ২ ভাবে বলতে পারি। আমি ১ কিলোমিটার দৌড়াবো নিজে বলতে, বলতে এটাকে ওই যে কি বললাম, মানে নিজের ভিতরে প্রেশার ক্রিয়েট করে ফেলা। আমাকে এটা করতেই হ্যাঁ হবে, আমাকে ১০ ঘন্টা পড়তেই হবে। ঠিক আছে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড এই কোয়েরশন এর প্রতি রেসপন্ড করে না। যখন আমি প্রেশার কোয়ারশন। ক্রিয়েট করি, হ্যাঁ, কিন্তু ও কনভিন্সড হইলে আবার সেটা করে ফেলে। আমি ১০ আচ্ছা কিলোমিটারই হ্যাঁ, এটা দৌড়াইতে ভালো পারবো। পয়েন্ট। কিন্তু আমি যদি প্রেশার ক্রিয়েট করি ব্রেনের উপরে, তাহলে সে ওইভাবে রিঅ্যাক্ট করে না, রেসপন্ড করে না। কিন্তু আমি একে যদি বলতে, বলতে এটাকে লুলাবাইয়ের মতো, মানে হ্যাঁ লালাবাই, একজন হ্যাঁ ওটার মতো, হ্যাঁ। অ্যাগিটেটেড, হ্যাঁ, লালাবাই, অ্যাগিটেটেড অবস্থায় আমি যদি বলি যে এটা করব, এটা করব, সাবকনসিয়াস মাইন্ড সেই অর্ডারটা নেয় না। হ্যাঁ যে তাকে আচ্ছা, কনভিন্স এটার করতে হয়। ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করতে পারি। এটা মনে হয় মাইন্ড ওটা কনভিন্সড হয় না। হ্যাঁ, কনভিকশনটা তো অনেক বড় ব্যাপার। হুম, মূলত এটা আমি একটা জিনিস কয়েকদিন আগে এটা চিন্তা মানে ইসে পাইলাম আরকি, একটা হয়তো কোনো পড়ার মাঝখানে, যে ডিসিপ্লিন কিভাবে কাজ করে আমাদের। হুম, ডিসিপ্লিনটা মূলত আমাদের ফিজিক্যাল যে এফোর্টটা, এটা আমরা যত মানে একটা সময় কিন্তু আমরা মানে যেহেতু ফ্র্যাজাইল আমাদের বডি, একটা সময় কি বলে এনার্জিটা মানে কমে যায় আমাদের। হুম, যদিও মানে আমাদের বডি আমরা যা করতে পারি এর চেয়ে বেশি ক্যাপেবল থাকে, মোর দেন ক্যাপেবল। আমরা যা করি এর চেয়ে বেশি ক্যাপেবল। এই কারণে ডিসিপ্লিনের কাজটা মূলত আমাদের বডিকে মানে পুশ করা। যে ধরেন এরকম একটা উদাহরণ দিই, ধরেন আমি টানা 4 ঘন্টা পড়বো। এখন আমার 1 ঘন্টা পড়ার পরে এরকম লাগতেছে যে আমার শরীরে হয়তো ভালো লাগতেছে না বা একটু মনে চাইতেছে
যে না পড়ি বা পরে পড়ি। হুম তো ওটা যদি আমি আধা ঘন্টা আর একটু ক্যারি করে নিতে পারি, যে অর্থাৎ আমার খারাপ লাগতেছে তারপর আধা ঘন্টা আরো পড়বো, হয়তো আধা ঘন্টাও সময় লাগবে না, 10-15 মিনিট পরে আবার আমি আগের ফ্লোতে চলে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ ট্রু। ইউ একদম এটা আমিও ফিল করছি। হ্যাঁ এটা হ্যাঁ, হয় এটাই বাস্তব। আর কি বললাম। এটা তখন আবার মানে আমি যখন বারবার এটা করতে থাকবো তখন আমার মাইন্ডও এটা নিয়ে নিবে যে আমি এটা পারি, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড এটা তখন আবার সায় দিবে, মানে হুম। কনভিকশন এটা তখন একটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, পরে বলেন। হ্যাঁ আমার মোটামুটি এই পয়েন্টগুলো শেষ। তুমি চ্যাপ্টার 9-10 গুলো একটু কভার করো। আমি তোমার সাথে দেখি কোনোভাবে অ্যাড করতে পারি কিনা। আমি আর স্লাইড তৈরি করি নাই। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে বলছে দ্য কনসিয়াস মাইন্ড ইজ সাবমার্জ টু এ গ্রেট এক্সটেন্ট হোয়েন ইট ইজ স্লিপি ইন এ স্লিপি স্টেট। মানে যখন স্লিপি স্টেটে থাকে তখন এটা হুম কি বলে, সাব দ্য মানে কনসিয়াস ওই মাইন্ড ইজ সাবমার্জড, ইয়াগুলা নেই, নিমজ্জিত অর্ডারগুলো থাকে নেই। আর কি। এটা হচ্ছে ওই যে স্লিপিং হ্যাঁ, এই বোডিয়ান টেকনিকের সাথে কানেক্টেড। ওই ওটা ওই হ্যাঁ লাইনটা হ্যাঁ 7 নাম্বার চ্যাপ্টারে যেটা আলোচনা করা হয়েছে ওইটাই এখানে আবার বলা হয়েছে। হ্যাঁ, যা বলা হয়েছে এরকম যে দ্য বেস্ট টাইম টু ইমপ্রেগনেন্ট, ওই যে আপনার যে কথাটা আনছিলেন ইওর সাবকনশিয়াস ইজ প্রায়র টু স্লিপ, মানে এটা আবার বলছে যে এটার গুরুত্বটা কত, এই কারণে হয়তো আনা আছে যে হুম প্রায়র টু স্লিপে আমাদের যে এটা বেশি মানে প্রেগনেন্সির যে ব্যাপারটা ওটা বেশি থাকে, মানে সহজে আমরা এটা প্রেগনেন্ট করতে পারি চাইলে। তারপর হুম দ্য রিজন ফর দিস ইজ দ্যাট দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ আউটক্রপিং অফ দ্য সাবকনশিয়াস occurs prior to the sleep and just after we awaken or wake up। মানে যখন ঘুম থেকে উঠি তখন ওই স্টেটটা আমাদের থাকে, তখন ক্ল্যাটার্ড হুম ব্রেন থাকে না আমাদের। এই কারণে আমরা এই দুইটা সময় আমাদের মাইন্ডকে ট্রেন করতে পারি, এটার কথাটা বলা হয়েছে। তারপরে যদি দেখি চ্যাপ্টার 9, হাউ টু ইউজ দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস ফর ওয়েলথ। এখন হুম আমরা ধরেন অনেকে আছে যে আমরা তো ওয়েলদি না, বা অনেকে আছে ওয়েলদি না, ধরেন আমার কথাই বলি। এখন আমি হুম এটা নিয়ে আলোচনা করব কিভাবে এটা মানে একটা জিনিস আছে কি যেটা আমরা মানে অনেকগুলি কথা হইতেছে প্র্যাকটিক্যাল লাইফে, ডে টু ডে লাইফে, আমার মনে হয় এটাও হইতে পারে। এটা আচ্ছা আমরা বিশ্বাস করি দেখেই তো বলি নাকি, মানে বিশ্বাস করা ছাড়া তো বলা যেত না। না অথবা এই বইটা নিয়ে কেন আলোচনা করব, এতটুকু আমাদের যদি ভরসা রাখেন। আর জহির ভাই মোটামুটি ওয়েলদি আছে, ডেনমার্কে থাকে, এখন জহির ভাই যদি এটার সাথে মিল থাকে কিছু পয়েন্ট আনতে পারে। ওয়েলথ এখন আমি আসলে এই চ্যাপ্টারটা টু বি অনেস্ট ভালো করে পড়া হয় নাই। আগে তো একবার পড়ছিলাম বাট মানে ওয়েলথ থাকতে একটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা আর একটা হইতেছে লাইক ওয়েলদি হয়ে তারপরে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল ইয়া হ্যাঁ করা। বলা। তো যেগুলো আমরা প্র্যাকটিক্যাল জিনিস রিলেট করতে পারবো সেটা তো আমরা টেনে আনার চেষ্টা করি। প্র্যাকটিক্যাল জিনিস না আচ্ছা, আনলেও আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস তো দিতে পারি বা বইয়ে তো সেটা আলোচনা হইতেছে, মানে সবগুলো যে আমাদের সাথে হ্যাঁ কানেক্টেড হইতে হবে ইটস নট লাইক দ্যাট। আলটিমেটলি হ্যাঁ টিচিংটা আমরা কি পাইলাম বা লার্নিংটা কি হইলো সেটাই হইতেছে আমাদের পডকাস্টের মূল আলোচনা। অবশ্যই। আমরা কি পড়তেছি, কি বুঝতেছি, কি জানতেছি। এবং হইতে পারে যে একটা লার্নিং আমরা এখান থেকে নিলাম সেটা হয়তোবা আমরা আলোচনা করতেছি, আমরা নিতে পারি নাই। কিন্তু কেউ একজন শুনতেছে, হ্যাঁ, সে সেই লার্নিংটাকে মানে তার কানেক্ট অ্যাকচুয়ালাইজ করতে পারছে। কানেক্ট করতে পারলো এবং সেটাকে সে তার জীবনে এই এই প্রয়োগ করতে পারলো। দেখা গেছে তার আউটকামটা চলে আসবে। তো এটা আচ্ছা, তো এখানে সবসময় আরেকটু আমি হুম, মানে ইন্টারাপ্ট করি আপনাকে, মানে ওয়েলথ এর ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের একটু মিসকনসেপশন আছে যে মানুষ টাকারে ওয়েলথ মনে করে। হুম, এটা হুম, কিন্তু সবসময় সত্য না। ধরেন হুম, এখন আমি মানে বড় রকমের কিছু না, কিন্তু এই যে এখানে আমি যদি আমার কথাই বলি 250টা বই পড়ছি, এটা কিন্তু অনেকের 25টা বই সারা জীবনে পড়ে না। মানে আমি হুম। আমাকে বড় করছে এটা না, আমি বড় মানে বোঝানোর জন্য বললাম যে 250টা যে বই পড়ছে এটাও এক ধরনের ওয়েলথ। এখন আপনি ওয়েলথ হ্যাঁ, কিভাবে ডিফাইন করতেছেন এটার উপর ওইটাও ডিপেন্ড করবে। ওইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে ওয়েলথের এখন হ্যাঁ ডেফিনেশন যেটা মনে হইতেছে এট দ্যাট পার্টিকুলার স্টেজ, আমি লাইক ওয়েলদি কি ওয়েলদি না, আমি আমার কাছে মনে হয় যে একটা এই যে আমি 50-এর দিকে চলতেছি না, রাইট নাও 35 আপ। হুম, হুম, তো 50-এর দিকে চলতেছি, আমার কাছে মনে হবে যে আমি এখন যদি ফিজিক্যাল ফিট থাকি এটাই আমার জন্য সবচেয়ে বড় ওয়েল থাকবে। হ্যাঁ, আমার কাছে ওয়েলথের মনে হয়। ডেফিনেশনটা আর কি চেঞ্জ হ্যাঁ হবে বারবার। আমি হ্যাঁ সো আই উড কনসিডার মাইসেলফ অ্যাজ অ্যান ওয়েলদি পারসন। লাইক আমি যদি আগামী আহ, যে কয় বছর বাঁচি মানে 60-70 বয়সে গিয়েও যদি আমি যদি ফিজিক্যালি ফিট থাকি, দৌড়াদৌড়ি করতে পারি, আমার ওইটা আরো বেশি আমার কাছে মনে হবে যে আমি ওয়েলদি। হ্যাঁ, হ্যাঁ এই ক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে অ্যান্ড্রু কার্নেগি, মনে হয়
থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটার ভিতরে নেপোলিয়ন হিল উনি বলছিল যে অ্যান্ড্রু কার্নেগি কাউকে কোন একজনকে বলছিল যে আপনি আমার যাবতীয় সম্পদ, তখনকার সে হলো মানে বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিল অ্যান্ড্রু কার্নেগি, আমেরিকান। সে বলছিল আপনি আমার সব সম্পদ নিয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে 4 বছর ফিরিয়ে দেন, আমি এই সম্পদ অর্জন করে দেখা দিতে পারবো। তাহলে সে তার সব সম্পদ দেওয়ার পরেও কোন সম্পদের জোরে এই কথা বলতে পারে? তার পার্সোনাল রিসোর্স রিসোর্স। আর তার তাহলে পার্সোনাল সম্পদের ডেফিনিশন আমরা অন্যভাবে ওয়ে অফ গেটিং রিচ বা ওই যে ফাইন্যান্সিয়াল ওয়েলথ গেইন করার যে টেকনিক বা যে ওয়ে সে জানে, তো ওইটা তো আলটিমেটলি। তাহলে আমরা পরের স্লাইডটা দেখি। এখানে মনে হয় ছিল যে এরকম, ডু দ্য থিং ইউ লাভ টু ডু এন্ড ডু ইট ফর দ্য জয় এন্ড থ্রিল অফ ইট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এটা নিয়ে কিছু যদি বলেন। তো এখানে যেটা বলতেছে যে ওই জিনিসটা করতে বলা হয়েছে যে এই জিনিসটা আমি পছন্দ করি, আই লাভ টু ডু, এবং যেটা করে আমি থ্রিলড হই। যেমন আমার কাছে যদি আমি বলি, এবং আলটিমেটলি যে এই আলোচনাগুলা করা, ডিসকাশন করা, বই পড়ে আলোচনা করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আই লাভ ইট। হ্যাঁ, মানে কারোর সাথে নলেজ শেয়ার করা, কারণ আমি দেখছি কি নলেজ শেয়ার করতে গেলে আমার একটা নলেজ হইলো, আমি সেটা আরেকজনের সাথে শেয়ার করলাম, সেই দুইটা ভাবনা মিলে নতুন একটা নলেজ ক্রিয়েট হয়, এবং এটা আমি আমার ভালো লাগে কেন জানি, জানতে বুঝতে মানুষের মেন্টাল ইয়াগুলা। এটা একটা জিনিস, আরো অনেক কিছু আছে। এখন এটা ওয়েলথের সাথে যদি আমরা বলি, যদি ফাইন্যান্সিয়াল ওয়েলথের সাথে কানেক্ট করি, তাহলে ফাইন্যান্সিয়াল ওয়েলথ এটাও আমি যেভাবে ডিফাইন করি যে কি বলে, একটা মানুষ ওয়েলদি, আমি একটু গুলাই ফেলতেছি কিনা জানি না। না সমস্যা নেই, বলেন, ফ্রিলি বলেন, আমাদের এটা মানে খুব বেশি ইনফর্মাল হতে হবে এটা না তো। না মানে ওয়েলদি ওই কেউ যদি, আমি দেখি যে আমার দাদা নানা এদের লাইফটা কি দেখি, আমি তাদের মনে করি তারা ওয়েলদি লাইফ লিড করছে, কেন জানি মনে হয় যে তারা 80 বছর 85 বছর এরকম একটা হায়াত পাইছে জীবনে, তাদের অসুস্থতা এরকম বৃদ্ধ বয়স পর্যন্ত টাচ করতে পারে নাই। আমার মনে আছে আমার দাদা মনে হয় 60-65 বছর বয়স, তখনও সে গ্রাম থেকে 20 লিটার দুধ নিয়ে চলে আসতো, 2 হাত ধরে বাসে করে চলে আসতো, ফিট ছিল, অনেক স্ট্রেংথ। হ্যাঁ অনেক স্ট্রেংথ ছিল, টেনশন আমি অতটা করতে দেখি নাই। মানে যদি রিলেট করি, লাস্ট কয়েকটা বছর মানে ফিজিক্যাল বার্ধক্যজনিত সমস্যা ছাড়া সে থ্রু আউট দ্য লাইফ মানে খুব ভালোই কাটাইছে। সো একটা মানুষের জীবনে যে সে যদি সুস্থ থাকে, ঠিক মতো খাইতে পারে, পড়তে পারে, তো তার চাইতে ওয়েলদি মানুষ আর কি হইতে পারে। এখন আমার কাছে কোটি কোটি টাকা থাকলো, বাট আমি হসপিটালের বেডে বসে বসে রয়েছি, আমি লাইফটাকে করতে পারলাম না যেভাবে কাটাতে চাই। যে ধরেন কেউ খেলতে পছন্দ করলো, এখন আমি খেলতে পারলাম না, বা একটু দৌড়াতে পছন্দ করলাম, মানে ছেলে, আমি সাপোজ এখন আমি আমার 2 বাচ্চার সাথে প্রায় খেলতে যাই একটা সময় সপ্তাহে, আমার এটা খুব ভাল লাগে। এখন আমি এই জিনিসটা আমার ছেলের সাথে না হোক, হয়তো আমি 20 বছর পর যদি আমি নাতির সাথে করতে চাই, আমি করতে পারলাম না, তাইলে তো আমি ওয়েলদি না। মানে মানে ফিজিক্যালি ফিটনেসটা ওটা ধরে না রাখতে পারলে ওটাও তো মানে না, মানে ওয়েল থেকে একটা অপশন কাটা পড়লো আর কি, এরকম অপশন কাটা পড়লো। সো ওয়েল থেকে অনেক, তুমি যেটা বললা, অনেকভাবে ডিফাইন করা যায়। তো আমার কাছে মনে হয় যে আমি যদি মানে 3 বেলা খাবার পাই এবং ভালো কিছু করতে চাই, যেমন আমি এখন করতে চাইতেছি একটা পডকাস্ট করবো, এটা করার জন্য যেটুকু রিসোর্স দরকার এটা আমার কাছে আছে কিনা, তাইলে তো নিজেকে ওয়েলদি বলা যায়, আমি করতে পারতেছি। এখানে ইমপ্রুভের জায়গা অবশ্যই থাকে সবসময় সব জায়গায়। তো তুমি যেহেতু বলছো যে তুমি ওয়েলদি কিনা, ওই ক্ষেত্রে দুই ভাবে ইয়েস এবং নো দুইটাই বলা যায়। আমি এখনো ওয়েলদি, আবার ওয়েলদি না, এখন কেমনে ডিফাইন করতেছি। ফাইন্যান্সিয়াল ওয়েলথ এই মুহূর্তে ক্যাশ লিকুইড মানির ওই সেন্সে হয়তো বা নাই, কিন্তু অ্যাজ এ মানে ওভারঅল একটা মানে কন্টেনমেন্টের জায়গাতে আমি বলতে পারি আই এম প্রিটি কন্টেন্ট উইথ মাই লাইফ। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ওয়েলথটা তো মূলত কন্টেন্টমেন্টকেই মানে ড্রাইভ করে। এখন আপনি যদি কন্টেন্ট থাকতে পারেন, মানে এটা এরকম না যে আমি একটা মনে মনে এই জিনিসটা ভালো মানে ই করে নিলাম যে আমার নাই, তারপরও না হলে না হোক, এটা আমি মেনে নিলাম যে এরকম কিছু, ওরকম না, মানে এরকম না। ওভারঅল মোটামুটি সব দিক থেকে মিলে আপনি বলতে পারেন যে ওয়েলদি এন্ড কন্টেন্ট আছে।
এটা বলতে পারেন। আর এই ক্ষেত্রে পরের স্লাইডটা আমরা যদি যাই, যেমন I have talked to many people during the past 35 years whose usual complaint is I have said for weeks and months I am wealthy, I am prosperous, and nothing has happened. I discovered that when they said I am prosperous, I am wealthy, they felt within that they were lying to themselves. মানে যখন তারা এই কথাটা বলতেছিল তখন তাদের ভিতরে ভিতরে এই ফিল হয়েছে যে তাদের একটা মানে ট্রেন করাইছিল একজন, যে বলতেছিল, মনে করেন ট্রেনিং করিতেছিল যে এটা বলেন আই এম ওয়েলদি, আই এম প্রসপারাস, তখন তারা ভিতর থেকে এটা বলতে পারে নাই, বুঝতে পারছি। আর বলার সময় মনে করছে যে তাহলে কি আমরা বলতে যেতে পারতেছি না, মিথ্যা মিথ্যা লাগতেছে আমাদের, হ্যাঁ যে আমি ওয়েলদি না তারপরও ওয়েলদি বলতেছি, কথাটা তো মিথ্যা। এখন সাবকনশিয়াস মাইন্ড ওটাকে কনভিকশনে নিতে পারে না দেখেই এটা মানে সময়ের পরে সময় মানে মান্থের পর মান্থ চলে যায়, তারপরও মানুষের এটা কোনো হয় না, মানে ইমপ্রুভমেন্ট আসে না। না ওই যে ফেক, যতক্ষণ তুমি কনভিন্স না হয় সাবকনশিয়াস, ততক্ষণ পর্যন্ত তুমি ফেকের আঁচটা করতে পারবা। হ্যাঁ, সাপোজ আমি কন্টেন্ট, আমি হ্যাপি, ওই যে তোমাকে ওই যে আলহামদুলিল্লাহর কথা বলছিলাম না, যে ঘটনাটা, যে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা হয়তো অনেকে রিলেট করতে পারবে না, আগের গত পর্বে ছিল, গত পর্বে ছিল। সো আমি যদি আলহামদুলিল্লাহ ভালো আছি এটাও মানে কনভিন্স না হই, তাহলে কিন্তু আমার কাছে ফেক লাগবে এই ডিক্লারেশনটা। আর এটা যখন আপনি বলবেন, আমি এটা প্র্যাকটিস করছি বা ফিল করি দেখে বলতেছি, যে যখন এটা আসলেই বলতে পারবেন, ধরেন একটা ব্যথা পাইছে, তখন আলহামদুলিল্লাহ কেন বলবেন, যে ব্যথাটা তো গুরুতর হইতে পারতো। এক্স্যাক্টলি, এটা ফিল করে যদি বলেন, আমার মনে হয় ওই তখন ক্ষেত্রে তখন আলহামদুলিল্লাহ ভালো লাগবে। ইউ ডোন্ট ফেক ইট, ফেক ইট, ডোন্ট ফেক ইট। তারপরে আমরা দেখি পরের স্লাইডটা, চ্যাপ্টার 8 ছিল নাকি 9 ছিল, 9, হ্যাঁ। এখানে একটা কথা বলা হয়েছে যে টু হিম দ্যাট হ্যাজ, মানে হ্যাজ বা হ্যাভ, হিম হি হ্যাজ আর কি, হ্যাজ হবে দ্য ফিলিং অফ ওয়েলথ, মোর ওয়েলথ শেল বি অ্যাডেড, মানে যার সম্পদ আছে অথবা মানে ফিলিং আছে ওয়েলথের, তার সম্পদ আসবে, আরো সম্পদ আসবে, এটা বলছে। আর যার মানে যার ফিলিং আছে তার কাছে ঘাটতি আসবে। হ্যাঁ, এখন এই যে এটা বাইবেলেরই, এটা অন্য জায়গায় আর কি, মানে বইটাই ছিল না, বাইবেল থেকে আমি একটা পয়েন্ট আনছি, যে ভার্স আছে যে whoever has will be given more and they will have an abundance, whoever does not have, even what they have will be taken from them, মানে যাদের আছে তাদেরকে দেওয়া হবে, আর যাদের নাই তাদের থেকে তাদের যা আছে তাদের অতটুকু মানে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যাদের কি নাই, এখানে কি নাই এর কথা বলা হয়েছে, একটু বলবেন? কৃতজ্ঞতা, শুকরিয়া, এটা ওই তোমার ইসের সাথে আছে, যে ওই ওই আয়াতটারই, যে যাকে নিয়ামত দেওয়া হয়, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করে তার নিয়ামতটাকে আরো বাড়ায় দেওয়া হয়, আর যদি যাকে নিয়ামত দেওয়া হয় বা সে সেটা শুকরিয়া আদায় করে না, মানে কি তার ভিতরে ঘাটতি ফিলিং আছে, সে মনে করে তার নাই, তার কাছ থেকে আরো জিনিস নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এটা বাইবেলের এখানে ভার্সের সাথে কোরআনের ভার্সের মিল আছে। হ্যাঁ, তুমি কি বলতে চাইছিলে একটু বলো। মানে এখানে আরেকটা পয়েন্টও আমরা বলতে পারি, যে আমরা আমাদের মাইন্ডকে মানে এখানে হ্যাজ বলতে, হুয়েভার হ্যাজ, এটা বলতে আমরা বলতে পারি যে আমরা সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্রেন করতে পারছি, ওই মাইন্ডটা হ্যাজ মানে ওইটার থাকার কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, যে যার ওই মাইন্ডটা আছে তাকে দেওয়া হবে, আর যার নাই, ওই মাইন্ডটা যে ক্রিয়েট করতে পারে নাই, সে কিন্তু ধরেন এখন মিডিয়াম লেভেলে আছে, ধরেন লোয়ার মিডল ক্লাস পরিবারে বা মিডল ক্লাস পরিবারে, সে কিন্তু এমন আছে যে পুয়ার হয়েও যেতে পারে, মানে ফাইন্যান্সিয়ালি যদি স্পিক বলি। ওটার কথা আমি একটা পয়েন্ট আমি মানে মোটামুটি এই আয়াত, মানে আয়াত বলতে ভার্স আর কি, আয়াতই বাইবেলে এটা রিলেট করতে পারছি। আর আমাদের কোরআনে যেটা আছে আমি ওটাও দেখাই, কোরআন থেকে। আচ্ছা, কোরআনের একটা ছিল তো, হ্যাঁ তোমার আগের স্লাইডে, এই যে এটাই তো, এটা না, এটা না, ডানে ডানে আরেকটা, এটা আরেকটা, ও এটা, হ্যাঁ আবার চলে যাচ্ছে, এটাই তো, এটা না, হ্যাঁ এটাই, হ্যাঁ। এখানে বলা হয়েছে and each person will only have what they endeavor towards, মানে প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে চেষ্টা করবে। এটা কিন্তু আমাদের যে 53 নম্বর সূরার কত নাম্বার যেন আয়াত ছিল, 39 সূরা নাজম মনে হয়। এটা একটা পডকাস্ট আমি দেখলাম কালকে, এটার পরে ওই সময় ওইটা থেকে পয়েন্টটা পাইছি। ওকে, এমনি আমাদের কোরআন তো পড়া যাদের হয় তারা তো জানেনি। তারপরে আমরা যদি স্লাইডে যাই, মানে এখানে কিছু বলবেন যে মানুষ যা চায়
মানে তাই পায় যা সে করে, এটার নিয়ে কিছু বলার আছে? না, আমরা অলরেডি এগুলো আলোচনা হয়েছে, আলোচনা করছি। মানে আজকের আচ্ছা, আমাদের তোর সময়ও এগুলো আলোচনা খুব আসছে। আগে হ্যাঁ, গেছে সময় 1 ঘন্টার উপরে। আচ্ছা, আমরা তুমি পরে 10 শেষ করে দেব নম্বরের, এগুলো। হ্যাঁ 10 নম্বরের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। আচ্ছা, ইউর রাইট টু বি রিচ, মানে আমাদের প্রত্যেকেরই রাইট আছে রিচ হওয়ার। এখন রিচ বলতে আমরা ওয়েলথের ডেফিনেশন বা এগুলি আমরা বুঝছি, যেহেতু রিচ বলতে ধনী, টাকা পয়সায় শুধু ধনী ওটা বোঝায় না, হুম সার্বিকভাবে ধনী হওয়াকে বোঝাইছে। আচ্ছা, যাই হোক, আমরা যদি ফাইন্যান্সিয়ালিও বলি তাহলেও এটার সাথে এটা মিলে। যেমন your desire to be rich is a desire of a for a fuller, happier, more wonderful life. It is a cosmic urge. মানে এটাকে হুম বলতেছে কসমিক আর্জ, মানে আল্লাহ প্রদত্ত একটা আমাদের, মানে এটার দিকে ড্রাইভ করি আমরা, মানে হুম রিচ হওয়ার জন্য যে তাড়না বাসনা এগুলি আমাদের ভিতরে থাকে, এটা বলতেছে। মানে রিচনেস বলতে আমি কিন্তু টাকা মানে পয়সার কথা এটা হ্যাঁ, বলতেছি না। আল্লাহ পাওয়া, আল্লাহকে পাওয়া, ওটাও তো রিচনেস। যে রিচনেস। আল্লাহ পাইছে তার তো আর, মানে তার চেয়ে বড় ধনী তো আর কেউ নাই। হ্যাঁ, প্রত্যেকটা ফিল্ডে তো একটা মানে রিচ হওয়ার জায়গা আছে। মানুষের লাইফ জায়গা তো আছে, শুধু হ্যাঁ। মানে একটাই জায়গাতে কনফাইন না, বাট স্টিল আবার যারা শুনতেছে হয়তো চিন্তা করতে, তাহলে হয়তো বা ফাইন্যান্সিয়াল গেইন করার কোনো স্কোপ মনে হয় নাই, তাইলে আর এটা শুনে লাভ না, নেই। অন্য এটা সব, ধরনের রিচনেস আমি চাই না, বাট ইট ইনক্লুডস ফাইন্যান্সিয়াল রিচনেস এন্ড আদার টাইপস অফ রিচনেস অ্যাজ ওয়েল। হ্যাঁ, ইয়েস। এটা আমরা বারবার ওটাই বললাম যে কেন একটা রিচ, মানে রিচ বলতে আমরা বুঝি টাকা পয়সার বিষয়, এখন অন্য স্পিরিচুয়াল রিচনেস এরও হুম, বিষয় আছে হ্যাঁ, এটাও এগুলি আসলে আলোচনার বলার। বিষয় অন্য জায়গায়। আমরা তো ওইভাবে ডিজাইনড হয়ে গেছি, হয়তোবা হ্যাঁ, রিচনেস আসলেই টাকার পিকচারটা ভিজুয়ালাইজ করতে পারি বা ভিজুয়ালাইজ হয়ে যায়। দ্যাটস এ প্রবলেম, দ্যাটস এ বিগ প্রবলেম। হুম, হ্যাঁ, এটা কারণ আমরা বলতে পারি আমরা সাবকনশিয়াস মাইন্ড থেকে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, যেহেতু আমরা কনসিয়াসলি এটা চিন্তা করি না। আমাদের মাথায় স্ট্রাইক করে রিচ শব্দটা আসলেই টাকা পয়সা, এরকম ডলার একটা সাইন জিনিস এগুলি আমি আসে। এখানে একটা পয়েন্ট বলতে চাই, এরকম একটা জিনিস ভিজুয়ালাইজ করি যেটার আসলে কোনো মূল্যই নাই। মানে আমরা মানে টাকায় টাকার কিন্তু আসলে কোনো ইন্ট্রিনসিক ভ্যালুই নাই। ইন্ট্রিনসিক, হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালু নেই। তো আমাদের পিকচারটাই কি তৈরি হয়? রিচনেস when we see a lot of money. সো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এরকম ভাবে প্রোগ্রাম যে আমরা ফেক একটা মানে জিনিসটাকে আমরা মোর দ্যান রিয়ালিটি করে নিছি। মোর দ্যান রিয়েলিটি করে নিছি। মানে রিচের ডেফিনিশন ওটাকে বানাই ফেলছি। দিস ইজ মানে হ্যাঁ, এটা হিউম্যান একটা মানে হিউম্যান কি বলে মানব জাতির হিউম্যানিটির জন্য একটা মেজর এরর বলা যায়। মেজর এরর, এবং এটা তো মানে খুবই কি বলে অ্যালার্মিং একটা ব্যাপার। Why would we হুম। consider something as like such valuable which does not have any value at all? ওটা জাস্ট একটা সাইন। এটা তো অনেক আলোচনার কনসেপ্ট। ব্যাপার। অন্য একটা জিনিসে হয়তো বা কখনো যদি আলোচনা আসে করা যেতে পারে। Why we হ্যাঁ, should এটা not consider money as something, why should not we value money the way we value পারসেপশনটা আর কি আমাদের, এটা ourselves? নিয়ে একদিন আলোচনা করব যদি কোনো পয়েন্টে আসে। হুম, আচ্ছা, পরে আমরা দেখি যে কসমিক আর্চ, এটা একটু মনে রাখবো আমরা। আচ্ছা, বাই মেকিং মানি ইয়োর সোল এইম, মানে এটা বলছে যে আমি একটা রং ডিসিশন নিব যদি আমি মানি মেক করাকে আমাদের জীবনের একটা প্রধান মানে ইচ্ছা এটা করে নিই, এইম লক্ষ্য হ্যাঁ, করে নিই। তারপর বলছে ইউর থট, ইউ থট দ্যাট দ্যাট ওয়াজ অল ইউ ওয়ান্টেড, মানে আমি বা আপনারা সবাই আর কি হয়তো এই চিন্তাই করতে পারেন যে আমি মানিয়ে চাইছিলাম, মনে হয় এরকম। মানে আসলে কিন্তু হুম, আমাদের ভিতর থেকে যে আর্টস, কসমিক আর্টসের যে কথাটা আসছে যে এখানে, আমাদের মূলত আমরা যখন এই দিকে কানেক্ট হতে পারি, মানে সবকিছু মিলায়, তখন আমরা রিচ হই। আর তখন মানে হুম। আমাদের ফুলফিলমেন্ট এগুলি আসে। আচ্ছা, এখানে যদি আরো কিছু থাকে, মানে ওইটাই বলছে যে মানি একমাত্র আমরা ওটা চাই না। মানি ইউ সোল, অলসো ডিজায়ার, হ্যাঁ, সোল না, মানি সোল নাই। বলতেছে ইউ অলসো ডিজায়ার, you also desire true expression of your hidden talents, true place in life, beauty, and the joy of contributing to the welfare and success of others. মানে যখন আমরা এই জিনিসগুলি করি, আমাদের মনে হয় একটা টাকা অর্জনের চেয়ে বেশি ফুলফিলমেন্ট আসে। মানে হুম, যাদের হয় তারা কিন্তু রিলেট করতে পারবে। রিলেট করতে পারবে এক্স্যাক্টলি। আমি যদি একটা হ্যাঁ, উদাহরণ দিই, হঠাৎ করে মনে পড়লো। একটা একটা বাচ্চা সে খুব প্লেফুলনেস থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন খেলে, তারপরে হইতেছে মানুষজনের সাথে দুষ্টামি করে, হ্যাঁ? তারপরে হইতেছে কোথাও ঘুরতে যায়, আত্মীয়স্বজনের সাথে ঘুরতে যায়। তার কিন্তু ৳১ ও লাগে না। সে সে কিন্তু টাকা সেটা ডিলও ঠিক করে আছে। না। হুম, মানে টাকা দিয়ে সে কিনেও না। তারপরে দেখবে সে হাসতেছে, আনন্দ করতেছে। সে কি রিচ না?
বা হ্যাঁ 100 বছর অনেক আগে, রিচ। মানে 100 বছর না, 1000 বছর আগে, কয়েক হাজার বছর আগে যখন টাকাই ছিল না দুনিয়াতে, তখন তো রিচ তখন কি মানুষ ছিল। তখন কি রিচ মানুষ ছিল না? ছিল। তাহলে আমরা বলতে পারি টাকা আগে, রিচনেস টাকা কি, যখন ছিল না তখন রিচ ছিল না কেউ। তাই না? এরকম। আচ্ছা রিচনেস টাকাটাকে হইতেছে, আমরা ম্যাটেরিয়াল ওটার সাথেও তুলনা করতে পারি, মানে ম্যাটেরিয়াল গেইনই কিন্তু একমাত্র রিচনেস না। হ্যাঁ, এটা বারবার রাইটার এটা বলতে চাইতেছে। কারণ ম্যাটেরিয়াল গেইন। স্পিরিচুয়াল দিকে তার অনেক কানেকশন আছে। আমি তো হ্যাঁ, ওইটাই বলতে চাইতেছি যে ম্যাটেরিয়াল গেইন যখন একটা প্যারামিটার হয়ে যায়, ওই হ্যাঁ, যে একটা একটা ঘটনা মনে পড়লো। কোন একটা স্টোরিতে একবার পড়ছিলাম, এক মানুষ ওই পদ্মার মানে হয়তোবা মাছ ধরতে গিয়া বইসা রইয়া এরকম আরাম করতেছে। তো একজন লোক আইসা তাকে বলতেছে, "তুমি এখানে বইসা রইছো কেন? তুমি এইভাবে ব্যবসা করো। একটা শিপ কিনো বা এটা করো।" আমি জানি না এক্সাক্টলি এক্সাক্ট ঘটনাটা সমস্যা নেই। মনে নাই। "তুমি এটা করো, ওইটা করো, তাইলে তুমি অনেক টাকা পয়সা কামাইতে পারবা।" তো সে বলতেছে, "আমি টাকা কামাই কি করব? এটা করে কি করব?" কই, "তুমি মানে টাকা কামাবা, তোমার এ এ ইয়া করতে পারবা।" তো মানে একটা ২-৩ টা স্টেপ পরে সে বলতেছে, "তারপর তুমি রিল্যাক্স করতে পারবা। অনেক টাকা থাকলে আচ্ছা, তাহলে তো আমি তাহলে রিল্যাক্সই করতেছি। তুমি রিল্যাক্স করতে পারবা।" তা আমি তো এখন রিল্যাক্সই করতেছি। না এটা ব্যাপারটা পয়েন্টটা বুঝো। সুন্দর অনেক। ব্যাপারটা গল্পটা আমিও শুনছিলাম। হ্যাঁ, আমি সুন্দর করে বলতে পারি নাই। তো একজন মানুষ না রিল্যাক্স সুন্দর হইছে। করতেছে এবং যে ব্যক্তি তাকে টাকা আর্ন করতে বলতেছে, সে এন্ড গেম এন্ড রেজাল্টটা কি দেখাইছে? আমি এটা কইরা রিল্যাক্স করতে রিল্যাক্স। চাই। তো রিল্যাক্সেশন তার কাছে আল্টিমেটলি টাকা পয়সা কামানো কেন দরকার? রিল্যাক্স করা দরকার। কিন্তু একটা মানুষ টাকা না কামাইয়া মাছ ধইরা মাছ খাইয়া তার পরিবার চালাইয়া সে আবার রিল্যাক্স করতে পারে। তো ওইটা কি হুম, রিচনেস না? এ এ হ্যাঁ। এ তবে এটা এখানে এটা আবার যদি একটা মিসকনসেপশন তৈরি হয় মানুষের ভিতরে, এটা একটু বলে রাখা ভালো আমরা যে টাকা এই টাকা কারণে কি যদি আমরা নাই কামাই। ও হ্যাঁ, আচ্ছা। আমরা কি এই কারণে ম্যাটেরিয়াল গেইন কোনটাই করব না? অর্থাৎ টাকা পয়সা এগুলির দিকে কামানোর পরে, অর্জন করার পরে কি আমরা এই কাজটা করব না? মানে আ অর্থাৎ এরকমও হইতে পারে যে আমরা অনেক টাকা হইলো, আমরা এখন আ ওটাকে মানে কি বলে লাক্সারিয়াস লাইফ এভাবে লিড না করে আমরা মানে কোন চ্যারিটি করলাম। এরকমও তো হইতে পারে। হুম। ওটাও না, ভালো পয়েন্ট। এটাও মানুষের এটাও লক্ষ্যের হইতে উপর পারে। অনেক ডিপেন্ড করে। না, আরেকটা জিনিস হইতেছে যে এখন প্রবলেম হইতেছে সোসাইটি যেভাবে বিল্ড, এখন যদি হুম, তোমার রিল্যাক্স করার জন্য টাকাটাই না থাকে, মানে টাকার অভাবে যদি রিল্যাক্সেশন হারাম হয়ে যায়, তাহলে তো তুমি আবার রিচ নাই। ২ টা ২ জিনিস। হ্যাঁ, সেটাই। রিল্যাক্সেশন আরেকটা যদি জিনিস হারাম, আমি মনে করি হ্যাঁ, বলেন, আপনি বলেন। মানে কথাটা হইতেছে রিল্যাক্সেশন যদি অভাবে যদি রিল্যাক্সেশন চলে যায়, তাহলে তো সেই অভাবটাও রিচনেস না। তাহলে তো ওই অভাবটাও না, কাম্য না। হ্যাঁ। এক্ষেত্রে সো আরেকটা আমার পয়েন্ট মাথায় আসলো। আপনি বলবেন নাকি? না, বলো, বলো। আমি বলে ফেলছি মোট কথাটা। তুমি বলো। আচ্ছা, তাহলে আমি এটা বলতে চাইছিলাম যে সে যে রিচ, ধরেন টাকা-পয়সা এখন তো তার অত ড্রাইভ নাই কামানোর। সে বলতেছে হুম, যে আমি রিল্যাক্সেশন করার মতো আমার টাকা আছে। হুম। মনে করেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়মিত নিয়মিত এটা চলে যেতেছে। এখন সে তার পোটেনশিয়ালটা কিন্তু হারায় দিতেছে তার ওইটা তার থেকে আমি মনে পোটেনশিয়াল করতেছি। হারায়। হ্যাঁ, ও কারণ আচ্ছা, সে কিন্তু তোমার পয়েন্টটা বুঝতে পারছি এখন। হ্যাঁ। হ্যাঁ, সে কিন্তু ধরেন মানে অনেক টাকা কামাইতে পারতো। তারপরে এরকম মানুষদের জন্য যারা একবারে ধরেন ওই রিল্যাক্সেশনটাও পায় না, তাদেরকে তাদের সুযোগ করে দিতে তাদের জন্য পারতো। সুযোগ করে দিত এক্সাক্টলি, ইয়া। হ্যাঁ, তাহলে কিন্তু তার জীবনটা মাল্টিপ্লাইড হইতো। মাল্টিপ্লাই এক্সাক্টলি, ইয়া। আর এইজন্য সে কিন্তু হ্যাঁ, বলেন। এজন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল গেইনটা দরকার আছে। মানে ওই আমাদের মূল উদ্দেশ্য এটা না যে ওই ফাইন্যান্সিয়াল গেইনের দিকে একদম ফোকাস না থাইকা একদম মানে সাদামাটা জীবনযাপন করেন। ওইটাও না, বলার সেটা উদ্দেশ্য না। না। না, আমরা বলতে চাইতেছি একটা ব্যালেন্সড লাইফ লিড করতে হবে। টাকার হুম, পেছনে যাতে এত না ছুটি যে আমাদের রিল্যাক্সেশন এরও টাইম না থাকে, এমনকি আমাদের নলেজের, আমাদের আল্লাহর প্রতি কোনো মানে সময় না থাকে আল্লাহকে চেনার জন্য। আমরা মূলত হুম, আসছি, আবার চলে যাবো। এখন এটা ধর্মীয় কথা না। এগুলি বলতে আমি বলি আল্টিমেট কথা। হুম, এখন এগুলি ধর্মীয় কথার সাথে মিলাইতে পারে অনেকে যারা ধর্মীয় ব্যাকগ্রাউন্ডে বেশি আছে। হুম। অথবা যারা ধরেন এবং এটাকে যারা অনেক সময় অধার্মিক আছে, মানে অধার্মিক আছে, তারাও এটা ধর্মের সাথে কানেক্ট করে ফেলতে পারে। হ্যাঁ, কিন্তু এটা ধর্মের কথা না। মূলত এটা বাস্তব কথা বা অতি বাস্তব হ্যাঁ। কথা। সুপার ন্যাচারাল কথা। আচ্ছা, তারপরে যদি আমরা যাই যে evil comes from man's darkened understanding, from his ignorance, from his false interpretation of life, and from his misuse of his subconscious mind. মানে আমরা আমাদের যে যত রকমের ইভিল সেটা মূলত হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ডার্কনেস এর কারণে, অর্থাৎ আমরা আন্ডারস্ট্যান্ডিং হুম, এটা করতে মানে ভুল করি। অর্থাৎ এই যে আমরা যদি আগে ডিফাইন না করি আমরা কি চাই, তাহলে তো আমরা জানিই না আমরা কি চাই, তাহলে ওই অনুযায়ী কাজ করবোই বা কিভাবে?
আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটাই ডার্কেন্ড হয়ে গেছে, যে আমরা কি চাই, হয়তো একটা জিনিস চাই, ওটা আসল জিনিস চাওয়ার জিনিস না। এই চাওয়াটাই মানে হয়তো আমাদেরকে ইগনোরেন্সের ভিতরে ফেলাই দিতেছে, ফলস ইন্টারপ্রিটেশন করতেছি বারবার। কেউ আমাকে এটাই বুঝাইতেছে যে হ্যাঁ পাওয়ার অর্জন করো, পাওয়ার অর্জন ছাড়া কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, এরকম বলতে পারে আমাকে, ফলস ইন্টারপ্রিটেশন, হয়তো আমি মোটিভেটেড হয়ে যেতে বা পারি, ওই যে টাকা কিন্তু অর্জন করো, টাকাই একমাত্র সব প্রবলেমের টাকা পাওয়ার, সমাধান। হ্যাঁ। তারপরে এটাকে আমরা দেখেন, আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা তো লাইফ ওয়ার্ড, অর্থাৎ এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর সাথে লিঙ্কড আছে এই জিনিসটা। এখন ওই লিঙ্কে যদি আমরা ঢুকতে পারতাম, ওইটা ব্রাউজ যদি করতাম, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা পুরোপুরি একটা অ্যালাইনমেন্টে থাকতো। আমরা এই জীবনে আর পরবর্তী জীবনে যা চাই ওটার একটা ফিল পাইতে পারতাম। আর আমি এটাও মনে করি, এই জীবনে যে মানে বেহেশতের ফিল ভিতরে না আনতে পারবে, সে সহজে তো বেহেশতে যাওয়ার কথা না। এটা এমনি একটা সাইড নোট হিসেবে বললাম। ভিতরে যার আল্লাহর সাথে কানেকশন আগে এই জীবনে আনতে পারবে, সেই তো পারবে আল্লাহর প্রতি। আচ্ছা, এরপরে আর আমাদের বলার তো এখানে কিছু আছে না? ওই লাস্ট ইয়াটাই মিসইউজ অফ সাবকনশিয়াস মাইন্ড, যেটা মিসইউজ অফ সাবকনশিয়াস মাইন্ড যদি আমরা করি তাহলে এটা প্রবলেম। তো উই হ্যাভ টু, মানে এটাই তো আসলে এই বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়, যে কিভাবে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে ইউটিলাইজ করতে পারি। সো হোপফুলি আমাদের আলোচনা শুনে আপনাদের কিছুটা আন্ডারস্ট্যান্ডিং, পছন্দ হয়েছে এবং কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে। বাট অফ কোর্স উই রেকমেন্ড অলওয়েজ টু গো থ্রু দ্য বুক। হ্যাঁ, তাহলে আরো ডিটেলস জানতে পারবেন। আর যারা ধরেন এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দেন। মানে যদি চান এরকম কন্টেন্ট আপনাদের আরো হেল্প করুক, লাইক করে দেন। যদি এরকম কন্টেন্ট আরো চান, ধরেন আমরা ভিডিও বানাই, লাইক করার একটা অ্যালগরিদম বলি। যদি আপনি এই কন্টেন্টটা পছন্দ হয় আসলেই, তাহলে যদি লাইক করেন, লাইক করলে আপনার পরবর্তী ফিডে অর্থাৎ আপনাকে এরকম কন্টেন্ট সাজেস্ট করবে ইউটিউব থেকে, বা যেই মাধ্যমে আপনারা দেখেন। আর শেয়ার করলে তো আপনাদের মানে একটা নতুন জিনিস কারোর সাথে শেয়ার করতেই পারেন। আর সাবস্ক্রাইব করলে এটা আমাদের সাথে আরো থাকতে পারবেন, নতুন জিনিস দিলে দেখতে পারবেন, যদি আলোচনা করি আমরা। ওকে, তাহলে এই পর্যন্তই রাখি। জি, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো দেখি আর না শেষ হয় না আর